শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে প্রতিদিনকার মতো আজও আমাদের আয়োজন শুরু করছি। তবে তার আগে মাছরাঙা পরিবার রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে সকলকে জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের একটি বিশেষ দিন এবং আনন্দের সাথে জানাচ্ছি আজ মাছরাঙা টেলিভিশন 14 বছর পূর্ণ করে 15 বছরে পদার্পণ করেছে। সেই সাথে আজ আমাদের রাঙা সকাল অনুষ্ঠানের দীর্ঘ পথ চলা। এই পথ চলায় আমাদের প্রথম অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা। এজন্য জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক, আজকে রাঙা সকালটি একটু বিশেষ, কারণ লাবণ্য যেটা বলছিল, আজ আমাদের প্রিয় মাছরাঙা টেলিভিশনের 14তম বর্ষপূর্তি। 14 বছরের যাত্রায় আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা, আস্থা আর নিরন্তর সঙ্গ। এটাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। তাই আজকের সকালটি একটি বিশেষ রঙিন, এবং দেখেছেন আমরা রঙিন সাজে সেজেছি। লাবণ্য, তোমাকে শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আচ্ছা লাবণ্য, আজকে বিশেষ দিন একটা বিশেষ প্রশ্ন করি। অবশ্যই করো। স্বপ্নটা আসলে স্বপ্ন নেই। তুমি তো অবশ্যই রাত ঘুমে স্বপ্ন দেখো। কোন স্বপ্নটা বেশি দেখা হয়? আমার যেটা হয়, আমি হয়তো কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, সেই অনুষ্ঠানে গিয়ে আমি গানের কথা ভুলে গিয়েছি, এমন ধরনের স্বপ্ন দেখা হয়। তুমি? আচ্ছা, আমি তো অনেক ধরনের স্বপ্ন দেখি, তবে স্বপ্নের ক্ষেত্রে একটা বিষয় আমার ক্ষেত্রে কাজ করে, যে স্বপ্নটা আমি বেশি দেখতে চাই, ঘুম ভেঙে গেলে সেই স্বপ্নটা আর খুঁজে পাই না। আবার অনেক সময় হয় যে অনেক খারাপ স্বপ্ন, ঘুম ভেঙে গেলে সেই স্বপ্নটি ধারাবাহিকভাবে দেখতে থাকি। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমি একজন বিশেষ ব্যক্তিত্ব ফেসবুক পোস্ট পড়েছিলাম, এবং সেই বিশেষ ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে রয়েছেন। এবং তিনি দর্শক এমন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি জানেন যে কিভাবে স্বপ্ন দেখতে হয়, স্বপ্নকে সফল করতে হয়, যার জীবনের গল্পের রূপকথা যে কোনো গল্পকে হার মানাবে। শূন্য থেকে অনন্য হয়ে ওঠা এই বিশেষ ব্যক্তিত্ব আমাদের মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক, মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রদ্ধেয় অজয় কুমার কুণ্ডু। চলুন আজকের বিশেষ রাঙা সকালে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি। ফাইনালি আপনাকে পেলাম, এবং আজকের এই বিশেষ আসনে বিশেষ দিনে আপনাকে পেয়েছে, আমাদের তো খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমারও অবশ্যই ভালো লাগছে। আর আমি আসলে একটু নার্ভাসও, কেননা আমি পর্দার পিছনে যতটা ভালো আমার কাছে মনে হয়, ঠিক পর্দার সামনে আমি ততটাই দুর্বল মনে হয় নিজেকে আর কি। সেটা আমরা বিশ্বাস করি না, কি বলো? একদমই তাই। বরং আমরা একটু নার্ভাস যে আজকে স্যারের সাথে পুরোটা সময় কাটাবো এবং স্যারের গল্পগুলো জানবো, সেটা নিশ্চয় বেশ আনন্দের। দেখি একটু চেষ্টা করে যে আসলে আপনাদের সাথে, মানে আপনারা যেহেতু রেগুলার প্রোগ্রাম করেন, আপনাদের সাথে গল্প করাটাও একটা অনেক কঠিন একটা ব্যাপার আর অবশ্যই না, কারণ বিশেষ দিন আপনার জীবনের গল্প, এবং আপনি যেহেতু মাছরাঙা টেলিভিশনের একটা বটবৃক্ষ হয়ে আছেন আমাদের মাঝে, এই বিশেষ দিনে একটু শুনি যে আপনার কেমন লাগছে যে মাছরাঙা টেলিভিশন 14 বছর পূর্ণ করেছে। অবশ্যই ভালো লাগছে। আর বেসিক্যালি আমি বটবৃক্ষ না, কেননা মাছরাঙা টেলিভিশন একটা নিঃসন্দেহে একটা টিম ওয়ার্ক। আমি একটা টিমের সাথে একটু সাথে থেকে কাজ করার চেষ্টা করি। এটা আমি মানে যখন ভালো করে তখন আমার যেরকম অনেক আনন্দ হয়, আবার যখন খারাপ করে আমি খুব কষ্ট পাই, সেই একটা জায়গা থেকে আর কি। মানে এটা একটা কালেকটিভ এফোর্ট, এটা আসলে একজন দুজনের কোনো নেতৃত্বের কোনো জায়গা আসলে এটা না। তারপরে হয় না, মাত্র 14 বছর, কিন্তু 14 বছরে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা মাছরাঙা টেলিভিশন একটা বিশেষ আস্থার নাম। আপনি কি মনে করেন? আমি বলবো যে সেটি অবশ্যই, এবং সেটার মূল কারণটা হচ্ছে একটা ধারাবাহিকতা। কেননা মাছরাঙা টেলিভিশন স্কয়ার গ্রুপের একটা প্রতিষ্ঠান, এবং স্কয়ার গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যার স্যামসন চৌধুরী স্যার, এবছর তার 100তম বার্ষিকী চলছে। তো আমাদের মাছরাঙা টেলিভিশনটা যখন আমরা শুরু করার প্ল্যান করেছিলাম, বেসিক্যালি আমার মনে পড়ে অ্যারাউন্ড 2002 সালের দিকে হঠাৎ একদিন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যার আমাকে ডেকেছিলেন, এবং তখন আমরা মিডিয়াকম কেবলমাত্র বোধহয় কয়েক বছর মানে মার্কেটে কাজ করছি। তো হঠাৎ উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, তোমাদের এই মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আর কি কি করা যেতে পারে, তুমি একটা লিস্ট করে নিয়ে একদিন আসো তো। তো পরে আমি এবং আমার এক কলিগ, আমাদের দীর্ঘদিনের কলিগ, আমরা দুজনে একসাথে অনেক অ্যানালাইসিস করে আমরা বেশ অনেকগুলো মানে কি কি সেক্টর হতে পারে যেখানে আমরা কাজ করতে পারি, মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট, সেটার একটা প্রায় 19টা ক্যাটাগরিতে আমরা একটা লিস্ট করে নিয়ে ওনার কাছে আমরা গেলাম। এবং সেই লিস্টের প্রথমে ছিল টেলিভিশন, দ্বিতীয় ছিল রেডিও, তৃতীয় ছিল একটা প্রোডাকশন হাউস, একটা অ্যামিউজমেন্ট পার্ক,
আরো অনেক কিছু যেগুলোর নাম আসলে আমার অলমোস্ট সবই মনে আছে, বাট আমি বলতে চাই না, কেন যেহেতু ওই জিনিসগুলো আমরা এখনো ওইভাবে করতে আমাদের পারি, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে। হয়তো বা কখনো যদি হয় দেন তখন বলাটাই আসলে বাট যে ভালো। সেক্টরগুলোর কথা বললেন বেশিরভাগই কিন্তু পূর্ণ হয়েছে। যেগুলো পূর্ণ হয়েছে আমি আসলে সেই নামগুলোই বললাম, একটু ইচ্ছাকৃত ভাবেই আর কি। সো সেই জায়গা থেকে আমরা কাজ করি এবং এটা নিয়ে আমরা একদম ইনডেপথ অনেকগুলো, এই যে 19টা ক্যাটাগরির কথা বলছি, আমরা একদম ইনডেপথ আমার মনে হয় অ্যানালাইসিস আমরা করেছিলাম এবং সেটার জন্য যা যা রিসার্চ করা দরকার প্রত্যেকটার প্রজেক্ট প্রপোজালটা আমাদের কাছে আলাদাভাবে করা ছিল আর কি। তো একটা পর্যায়ে আসলে প্রথম স্টেপ হিসাবে আমরা অ্যাপ্লিকেশন করলাম মাছরাঙা টেলিভিশনের 2011 সালের দিকে আর কি। দেন প্রথম ধাপে আমাদেরকে আসলে মাছরাঙা টেলিভিশনের পারমিশনটা দেওয়া হয়নি। পরবর্তীতে তখন আমাদেরকে পারমিশন দেওয়া হলো হচ্ছে আসলে আপনারা টেলিভিশন না, আপনারা একটা রেডিও করেন। আচ্ছা, তো তখন আমরা একটা রেডিওর পারমিশন পেলাম এবং রেডিওর পারমিশন পাওয়ার পরে আমার ওই দিনটির কথা আজও মনে পড়ে। আমি ওনার কাছে গেলাম যে স্যার আমরা তো টেলিভিশনের লাইসেন্সটা আমাদেরকে আপাতত দিচ্ছে না, আমরা এখন রেডিওর একটা লাইসেন্স পেয়েছি, তো বাট রেডিওর নামটা কি হতে পারে। তা আমার মনে হয় যে উনি একটু চোখ বন্ধ করে, মানে আমার মনে হয় সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো একটা টাইম নিলেন এবং উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এটার নাম দাও রেডিও দিনরাত। এবং সেই থেকে রেডিও দিনরাত্রে জন্ম। তারপরে যেটা হচ্ছে যে মাছরাঙা টেলিভিশন ঠিক তার বছরখানেক পরে আপনার যখন অনেকগুলো টেলিভিশনের পারমিশন হলো, তখন আমরা আবার টেলিভিশন চ্যানেলের পারমিশন পাই এবং সেই থেকে মাছরাঙার পথ চলা। তবে এইখানে আমি আরেকটু পিছনে যাব, আবারও যদি বলি যে 2002-03 সালের দিকে স্কয়ার গ্রুপ আপনার টেলিভিশনের সাথে আপনার সম্পৃক্ত হয় 21 টেলিভিশন থেকে। এবং 21 টেলিভিশন যখন বাংলাদেশে বেসরকারিভাবে আসে, তো ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার হিসেবে মিডিয়াকম লিমিটেড হচ্ছে আপনার স্কয়ার গ্রুপের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করে 21 টিভির শেয়ার হোল্ডার হিসেবে। এবং সেখানে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক স্যার অঞ্জন চৌধুরী স্যার আমাদের এই মিডিয়াকমকে উনি রিপ্রেজেন্ট করেন হচ্ছে 21 টেলিভিশনে। আফটার দ্যাট 21 টেলিভিশনে বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা এনটিভিরও একটা পোর্শনে আমরা শেয়ার হোল্ডার হিসাবে দীর্ঘদিন ছিলাম আমরা আর কি। এবং এনটিভিতে আমরা ততদিনই ছিলাম যখন আমরা মাছরাঙা টেলিভিশনের যখন লাইসেন্সটা পেলাম। মানে আমরা স্কয়ার গ্রুপ বা আমাদের স্যাররা একটা জিনিস সবসময় মেনটেন করার চেষ্টা করেন, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে যাতে না যেতে হয় আর কি। তো যখন আমরা লাইসেন্সটা পেলাম দেন উইলিংলি উনি তখন বললেন যে আসলে আমার মনে হয় এখন এনটিভির এটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। দেন আমরা তখন এনটিভিটাকে স্যারেন্ডার করি। তারপর থেকে মাছরাঙার পথ চলা এবং এখন পর্যন্ত আজকে 14 বছর পূর্তি, এভাবেই এগিয়ে যাচ্ছে মাছরাঙা। লাবণ্য টিনেজার হয়ে গেছে কিন্তু একেবারে তাই। সেই সাথে আমাদের রাঙা সকাল অনুষ্ঠানও একদম প্রথম থেকেই আমাদের এই অনুষ্ঠান একদম চলছে। স্যার, আজকে আপনাকে যেহেতু পেয়েছি মাছরাঙা টেলিভিশন এবং আপনার কাজগুলো নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু আজকে আপনাকে আমরা একটু আবিষ্কার করতে চাই। এই সুযোগ আমরা হারাতে চাই না, আমাদের দর্শকরাও হারাতে চায় না। এর পিছনে কিন্তু বিশেষ একটা কারণ রয়েছে, কারণ আপনার কর্মজীবন শুরু 6 জুন, লাবণ্যর জন্মদিন 6 জুন। এই জন্য স্যার আমার আগ্রহটা আরেকটু বেশি। কিন্তু একদম ছোটবেলায় আজকে স্যার একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই। ছোটবেলায় আপনার সিরাজগঞ্জে জন্ম হয়েছে, কেমন ছিল স্যার আপনার দিনগুলো, সেগুলো খুব জানতে ইচ্ছে করে। আমি একটু যোগ করতে চাই যে স্যারের নাম হচ্ছে অজয়। অজয় মানে তো হচ্ছে অপরাজয়। এবং 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জয়ী হয়েছিল, এবং সেই থেকেই বোধহয় আপনার বাবা নামটা রেখেছিলেন অজয়। হ্যাঁ, যেহেতু তার কিছুদিন পরই আমার জন্ম, আমি যেটা তো আমার তখন থেকেই আসলে মানে অজেয় শব্দটা থেকে বোধহয় নামটি বোধহয় ওনার নেওয়া আর কি। কারণ আমার বাবা আবার এই নামগুলো নিয়ে আসলে অনেকটাই কাজ করতেন আর কি। অনেক সময় আমি আমার নিজের ছেলের ক্ষেত্রেও সেটা জানি, সেটা হয়তো আবার কখনো একদিন বলবো আর কি। আপনার জন্মের একটা ইতিহাস রয়েছে, মানে সারা রাত মা কষ্ট করেছিলেন, একটু সেই গল্পটা শুনে। এই গল্পটা আমার মার কাছ থেকে আমার শোনা বা আমার পরিবারের কাছ থেকে শোনা পরবর্তীতে, যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেহেতু মানে আমি গর্ভে ছিলাম, মানে তাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তাকে থাকতে হয়েছে। তো সো সেই জায়গাগুলো থেকে ডেফিনেটলি তো তাকে অনেক বেশি, কেননা আমি এমন গল্প শুনেছি যে ওই সময় আমাদের বাড়িতে কেউই কখনোই থাকতে পারেনি আর কি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তাদেরকে থাকতে হয়েছে, মানে যেটা হয় আর কি একটা যুদ্ধের সময়। হ্যাঁ, ওইরকম একটা ইস্যুর সময় আর কি। এবং কালী পূজার খুব সম্ভবত 3 দিন আগে আপনি হয়েছিলেন, এবং সম্ভবত হতে পারে 16 অক্টোবর ছিল সেটা।
তো আপনার সম্পর্কে আমরা তো কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, এবছরের প্রথম দিন তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, যা হারিয়েছ তা স্মরণে রেখো না, বরং যা তুমি অর্জন করতে চাও তা স্বপ্ন দেখো। শ্রদ্ধেয় অজয় কুমার কুণ্ডুর জীবন এই উদ্ধৃতির মাঝে দাঁড়িয়ে আছে। ছোটবেলা থেকে অতি মানবীয়, অতি সাহসী স্বপ্ন তিনি মনের মাঝে বুনতেন। কখনো সেগুলো সফল হবে সেই আশা না করে বরং কাজ করে গেছেন। আর আজ কর্মজীবনের 31 বছর পূর্ণ করে তিনি একজন সফল মানুষ। দীর্ঘ এই সময় তিনি শূন্য থেকে শিখরে ওঠার বন্ধুর এক পথ পাড়ি দিয়েছেন। 1994 সালে অনেকটা জীবন জীবিকার তাগিদে শাহজাদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন। তখন তিনি বিসিএস ডিগ্রি পরীক্ষা দিয়েছেন মাত্র। সে বছরেরই 6 জুন তিনি স্কয়ার টয়লেট্রিজের বিশেষ একটি পদে পেশাগত জীবন শুরু করেন। 31 বছর পর তার নামের সঙ্গে যুক্ত হয়েছে যেসব পদ: মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM এর নির্বাহী পরিচালক, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবং এক্সিকিউটিভ প্রডিউসার। তার দূরদর্শী নেতৃত্ব, কাজের প্রতি একাগ্রতা, সততা, কৌশলগত উদ্যোগ গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার এ পর্যন্ত আসবার পেছনে। চলুন তার কাছে আবারও ফিরে। আসলে ছোট্ট কথায় তুলে আনা সম্ভব না আপনার সম্পর্কে। আপনি অনেকের ইন্সপিরেশন, আপনার জীবন গল্প শুনছি, এটা আমাদের সৌভাগ্য। আমারও অনেক সৌভাগ্য যে আজকে আপনাদের সামনে বসে কথাগুলো বলতে পারছি আর কি। আপনার ছোটবেলার গল্পে একটু থাকি, যে ছোটবেলাটা আসলে কেমন ছিল? ছোটবেলাটা নিঃসন্দেহে সবার জন্য আমি মনে করি একটা স্বর্ণালী সময় আর কি, সবার জন্যই সেটা। আমার জন্য একই, এর বাইরে কিছু নয়। আমার ছোটবেলাটা আপনারা যেটা বলছিলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে, আমাদের শাহজাদপুরের মধ্যেই আরেকটা আমি বলবো একটা গ্রাম বা মহল্লা যেটাই বলি সেটার নাম হচ্ছে দারিয়াপুর। বেসিক্যালি দারিয়াপুরটা হচ্ছে আপনার দারিয়াপুর বাজার বলে এটাকে। দারিয়াপুরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে কাচারি বাড়ি হচ্ছে দারিয়াপুরে, পাশাপাশি আমাদের বাড়িটা, এবং সেই হিসাবে দারিয়াপুরে আমার বেড়ে ওঠা। আমাদের বাড়ির ঠিক সামনে হচ্ছে একদম আমি বলবো যে 200 গজ দূরেই হচ্ছে আপনার কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে আমার পড়াশোনা প্রাইমারি স্কুলে, দেন তারপরে আপনার শাহজাদপুর হাই স্কুলে আমার পড়াশোনা, তারপরে শাহজাদপুর সরকারি কলেজে। ছোটবেলার কথা একদম বলতে গেলে আমি শুধু এইটুকু বলবো যে আমরা অনেকগুলো ভাই বোন, এবং অনেকগুলো ভাই বোনের চাইতেও বড় কথা হচ্ছে যে আমাদের হয় না যে গ্রামে খুব পাশাপাশি বাড়িগুলো বা কাকাতো বা অন্যান্য ভাই বোন যারা আমাদের একটা অনেক বড় পরিবার মনে হতো, আমাদের যৌথ পরিবার। এবং আমাদের বাড়ি ঘরগুলোর একটা ধরন ছিল, ধরনটা হচ্ছে এরকম যে চারদিকে আপনার ঘর থাকবে, মাঝখানে একটা অনেক বড় উঠান থাকবে, এবং সেই উঠানে প্রতিদিনই কিছু না কিছু সেটা ধর্মীয় অনুষ্ঠান হোক, সেটা সামাজিক অনুষ্ঠান হোক, সেটা সব সময়ই আমার মনে হয় যে আপনার এটা হবে। এবং এই যে উঠানের কথা বললাম, এই উঠান নিয়ে আমাদের অনেক কথা মনে পড়ে। আমি এখন যেহেতু মিডিয়াতে কাজ করি, আমি মাঝে মাঝে এগুলো ভাবি আর কি। এক সময় আমরা ভিসিআর ভাড়া করতাম, ভিসিআর ভাড়া করে আপনার হয়তো একটা 2টা 3টা 4টা হয়তো মুভি দেখা হতো। আমাদের টিভির সাইজটা হচ্ছে 14 ইঞ্চি টিভি। 14 ইঞ্চি টিভিতে ধরেন ফুনাই ব্র্যান্ডের আপনার একটা ভিসিপি পাওয়া যেত আর কি। ভিসিআর না, ওটা শুধুমাত্র ভিসিপি, শুধু ভিডিও ক্যাসেট প্লেয়ার শুধু আর কি। এবং আপনার ভিডিও ক্যাসেট নিঃসন্দেহে আপনারাও দেখেছেন। সেইখান থেকে আমরা 2টা 3টা 4টা ভিডিও ক্যাসেট নিয়ে, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এটা যে শুধু আমাদের বাড়িতে আমরা এটা চালাচ্ছি, শুধু আমাদের বাড়ির বা আমাদের পরিবারের লোকজন ওইটা দেখছে, বিষয়টা এমন না। দেখা যাচ্ছে যে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারাও হয়তো একসাথে বসে আপনার মুভি দেখা হচ্ছে, বা সেটা এমনও হচ্ছে যে রাত 12টা 1টা পর্যন্ত হচ্ছে আর কি। সো এই জিনিসগুলো আসলে অনেক বেশি মনে পড়ে। জীবন গল্পগুলো তো আসলে অনেক রঙিন, অনেক ধূসর থাকে, অনেক সাদা থাকে, অনেক আলো থাকে। তবে আপনার কাছ থেকে বিভিন্ন সময় আমরা অনেক মজার মজার গল্প কিন্তু শুনেছি। যেমন স্কুল থেকে যখন ছুটি দিত, ছুটির ঘন্টা, তখন মুহূর্তের মধ্যে আপনারা বই বুকে নিয়ে আপনারা চলে যেতেন। কিংবা ওই যে ল্যাংড়া স্যার, মৌলভী স্যার, মোটা ম্যাডাম, তাদের গল্পগুলো একটু শুনি। না, আমার যে গল্পগুলা আপনি যেটা কথাগুলো বললেন, এটা অনেকটা এরকম যে প্রাইমারি স্কুলের কথা বলছিলাম, তখন আমরা কিন্তু যে খুব একটা ওই সময় ব্যাগ ব্যবহার করতাম, স্কুল ব্যাগ, বিষয়টা তেমন ছিল না আর কি।
এবং একটা ব্র্যান্ডের নাম বললেই না, তখন স্কুলে গেলে টিফিনের সময় আপনার মধুমিতা বিস্কুট দিত আর কি। মধুমিতা বিস্কুট দিত টিফিনের সময়, মানে স্কুলে যাওয়ার কারণে। একটা ছিল যে আমাদের স্কুলটার ঠিক সামনে দিয়ে একটা রাস্তা ছিল। তো স্কুল মানে এইটা আমি ইনফ্যাক্ট কয়েকদিন আগে রুম্মানকে একটু ফান করে বলতেছিলাম যে স্কুল এমন একটা জায়গা, সেটা হচ্ছে যে এখানে মানে ছোটবেলায় যাওয়ার সময় সবাই খুব একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছুটির ঘন্টা বলতে লিটারালি কিন্তু আমাদেরকে ঘন্টা বাজানো হতো আর কি। বাজানোর পরে দেন মানে সামনে রিক্সা চলতেছে নাকি রাস্তায় কোনো ব্লক আছে কিনা এটা দেখা না, কিন্তু বইটা কোনো রকম এটা নিয়ে বাসায় সোজা দৌড় আর কি। তো সো এবং এটা এখানে অনেক দুর্ঘটনাও ঘটতো। পরবর্তীতে একটা স্কুলের সামনে একটা সিস্টেম চালু করা হয়েছিল যে স্কুল শুরুর ঠিক 5-10 মিনিট আগে রাস্তার দুই পাশে টিচাররা দাঁড়ায় যেত, যে রাস্তা রিক্সা সব বন্ধ করে দিত। তারপরে অপোজিটে স্কুলে যে টিচারগুলো ছিল, আমি জানি না, মানে অনেকের হয়তো প্রপার নামটাও আমি আজ পর্যন্ত বলতে পারবো না আর কি। কিন্তু আমরা কিছু শিক্ষককে আমরা যেমন একজনকে ওই যেটা বললো যে একজনকে মৌলভী স্যার বলতাম, এক ভদ্রলোকের আপনার পায়ে একটু সমস্যা ছিল, উনি আমাদের ধর্ম ক্লাস নিতেন আর কি, ওনাকে আমরা ন্যাংলা স্যার বলতাম। এক আপা, পরবর্তীতে আমি ওনার নামটা জেনেছি, ওনার নাম ছিল আফরোজা ম্যাডাম আর কি। তো উনি পরে দেখতেন উনি বেশ মোটা ছিল আর কি, কিন্তু মোটা আপা নামে উনি পরিচিত ছিল। এটা বলতে আমরা সবাই করতাম। এই জায়গাগুলোতে যেটা হচ্ছে যে মানে এটা যে আমরা এককভাবে বলতে, এবং ওনারা ওই নামেই পরিচিত ছিল। ওনারা আসলে বেসিক্যালি এর বাইরে যদি ওনাদেরকে যদি আমার মনে হয় যে অ্যাকচুয়াল নাম ধরেও যদি কেউ স্যার বা কিছু একটা বলতো, আমার মনে হয় না খুব একটা রেসপন্স করতো। স্যার বন্ধু বান্ধব তো অনেক ছিল নিশ্চয়ই ছোটবেলায়? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব অনেক ছিল, তাদের সাথে কি যোগাযোগ আছে? হ্যাঁ, তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমার এই একটা জিনিসই যেটা হয় যে আমি এখনো যখন বাড়িতে যাই যে বিভিন্ন অকেশনে, আমার মনে হয় না যে আমি মানে 2 ঘন্টা 3 ঘন্টা নিজের বাড়িতে নিজের কোনো পারপাসে আমি থাকি। আমার বাসায় গেলাম, তারপরে বের হওয়ার পরে ওই যে বন্ধু বান্ধবের সাথে বের হচ্ছি, এবং স্টিল এবং এখনো এমন কিছু মানে খুব চাইল্ডিশ কিছু মানে ব্যাপার এখনো করি। সেটা হচ্ছে যে বন্ধুরা মিলে একসাথে হয়তো মানে একটা রিক্সা ভ্যানে উঠে ঘুরে বেড়াচ্ছি, তারপরে কোনো একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি। বিকেলবেলা একটা সময় ছিল যে, এবং সেটা আমি বলবো যে কলেজে পড়াকালীন সময়েও আর কি, আমরা 8-10 জন বন্ধু মিলে হয়তো মানে একটু কোলাহল থেকে একটু দূরে, যেখানে হয়তো মানে ঘাস আছে বা সবুজ লন বা মাঠ আছে, আমরা ওই মাঠের মধ্যে যে মানে নিজেরাই শুয়ে থাকতাম আর কি, মাঠের মধ্যে কোনো রিজন নাই আর কি। এবং 1-2 জন বন্ধু ছিল হয়তো একটু ছোটখাটো কম্পিটিশন করে যে আচ্ছা চল না দেখি একটু কবিতা লেখা যায় কিনা, সেরকম মানে চেষ্টা করা হতো। বা সবকিছু মিলে আসলে মানে বন্ধু বান্ধবকে অনেক বেশি মিস করি আর কি, এখন অনেক বেশি মিস করি। কেননা আমার অনেক বন্ধু বান্ধবী এখন তারা ঢাকায় আছে, তারা পারতপক্ষে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু মানে যখন বাড়িতে যাই বা যাই, তখন আসলে মানে চেষ্টা করি পূর্ণাঙ্গ টাইমটাই আসলে মানে ওদের সাথে থাকার জন্য আর কি। এবং সেই বন্ধুদের কাছ থেকে আমি শুনেছি যে আপনি বেশ পরোপকারী একজন, এবং বন্ধুদের অনেক সময় অনেকে থাকে না যে সে আকাশ যখন কেউ ছোঁয় তখন মাটিতে তাকায় না, কিন্তু আপনি সবসময় মাটিতেই বিচরণ করেন। এইটা আমি বলতে পারবো না, তবে মানে আমি আমার সাধ্যমতো সবগুলো সেক্টরে, সেটা শুধু বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমি বলবো না, পরিবারের ক্ষেত্রেও বলবো না, আমার সেটা মানে যদি অপরিচিত কেউ যদি হয়, আমি যদি দেখি যে না আমার দ্বারা সে আমার কাছে কিছু চাচ্ছে, আমার দ্বারা কিছু করণীয় আছে, আমি চেষ্টা করি, স্টিল আমি এটা চেষ্টা করি। এবং সেটা মানে এটা এমন হতে হবে যে হয়তো তার সাথে আমার কোনোদিন দেখাই হয়নি। আমার এমনও হয়েছে যে আমার অফিসে মিডিয়াকমের, আমি নামটা শুধু না বলি, 1-2 জন দীর্ঘদিন ফেসবুকে মেসেঞ্জারে সে তার মানে ক্রাইসিসের কথা, সে তার কষ্টের কথা, সে তার ইচ্ছার কথা মানে আমাকে খালি লিখেই গেছে। আমি আবার রেসপন্সটা খুব কম করি, কিন্তু আমি একটা পর্যায়ে কোনো এক সময় বুঝতে পারলাম যে ও আসলে কাজ করতে চায় মিডিয়াকমে, বা আমার সাথে কাজ করতে চায় আর কি। তা আমি যখন দেখলাম যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে, তারপরে আমি ওকে আমার এই স্যারকে বললাম যে আমার মনে হয় ওনাকে দেখতে পারেন। বাট দেখতে পারেন বলতে কি মানে এটা এমন না যে আমি আবার মানে কোনো ইনফ্লুয়েন্স করছি যে তাকে নেওয়ার জন্যই আর কি, আমি অফিসিয়াল প্রসিডিওরটা মেনটেন, কিন্তু
আমার কতটুকু করণীয়, আমার ওইটুকুই করণীয়, সেটা হচ্ছে যে তাকে ওই পর্যন্ত একটু আগায়। তারপরে আমি দেখছি যে সে ইন্টারভিউ দিয়েছে, তার জব হয়েছে, তার যোগ্যতা অনুযায়ী সেটা সে নিয়ে ভালো সে করে। কাজ করে। আমার মনে হয় এই শিক্ষাগুলো আপনি আপনার পরিবার থেকে পেয়েছেন, এবং আপনার দাদা ছিলেন নিবারণ চন্দ্র কুণ্ডু এবং আপনার বাবা শ্রদ্ধেয় নিরঞ্জন চন্দ্র কুণ্ডু, এবং তাদের জীবনে অনেক গল্প আছে, এবং বাবাকে সবসময় বাবু বলেই জানতো, এলাকাতেও তাই করতো, এবং তিনি বেশ ফিটফাট থাকতেন। আমরা আমার বাবাকে বাবুই বলতাম। আমরা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনে মানে অনেকেই আপনার বাবাকে বাবু বলে, তা আমরা বাবু বলতাম। আর আমরা যেহেতু ওই যে বললাম যে একটা অনেক বড় পরিবারের ইয়েতে আমরা 7 ভাই 1 বোন আমরা ছিলাম আর কি। 7 ভাই চম্পা। 7 ভাই চম্পা। তো সো এখন ভালো লাগে যে মানে সবাই মানে মোটামুটি একটা জায়গাতে তাদের জীবন ধারণ করছে। তো সো সেই জায়গাটাতে ভালো লাগে। এখন এক্সটেন্ডেড পরিবার অনেক বড়, যদি বলি যে এই মানে ভাই বোনদের ছেলে মেয়ে সব কিছু মিলে। যেমন এখনো আমি একটা জিনিস যদি বলি, সেটা খুব একটা মানে অদ্ভুত মনে হবে, বিশেষ করে দুর্গাপূজার সময় যখন আমরা বাড়িতে যাই, আমরা চেষ্টা করি সব ভাই বোন যেখানেই থাকি আমরা চেষ্টা করি বাড়িতে যাওয়ার জন্য, একসাথে হওয়ার জন্য। এবং শুধু একসাথে হওয়ার জন্য না, আমার যখন থেকে এটা নিয়ে একটা মানে আমি বলবো যে সমর্থ বা সুযোগ তৈরি হয়েছে, আমি আমার বাড়িতে হয়তো দেশের বাড়িতে আমার 3টে ভাই থাকে আর কি, বা ফ্যামিলিরা থাকে আর কি। তো তারা হয়তো দেখা যায় যে সারা বছর তারা হয়তো নিজ নিজ পরিবারের মতো তাদের মতো থাকে, কিন্তু ওই টাইমটাতে আমরা এই 4 দিন 5 দিন 7 দিন যে কয়দিনই আমরা থাকি, আমরা একসাথে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে, এবং সেটা মানে একদম ইন্ডিভিজুয়ালি একটা জায়গাতে আমরা এটা করার চেষ্টা করি আর কি। সো এই জায়গাটাতে এটা মানে হয় কি যে মানে উৎসবটাকে আরো অনেক বড় উৎসব মনে হয় আমাদের কাছে। এবং আমি খুব রিসেন্টলি এটা আমি খুব মানে ছোট ভাবে খুব এনজয় করি। সেটা এনজয় করি এইভাবে, আমি যখন দেখি যে আমার ছেলে বা আমার মেয়ে এই জিনিসটা খুব এনজয় করতেছে, তখন আসলে আমার হয়তো অনেক সময় চোখটা ভিজে যায়, কিন্তু আমার মনে হয় যে আমি আমার বড় ছেলেকে আমি অনেকদিন জিজ্ঞাসা করেছি যে এবার পূজার মধ্যে আমরা দেশের বাইরে কোথাও যাব। না, সেটাতে সে রাজি না। পূজার মধ্যে সে সাজতপুরে যাবে বলতে, কেন সাজতপুরে যাবে, তাই সেখানে সবার সাথে একটা দেখা। শুধু যে কিন্তু ওর কিন্তু জন্মও সাজতপুরে না, ওর জন্মও কিন্তু ঢাকাতে। ওই নারীর টান বলে হয়তো একটা শব্দ আছে, সেরকম একটা জায়গাতে। আবার নারীর টান বলবো কিনা, কারণ নারীও তো যদি বলে মানে ওদের মধ্যেও এই ভালোবাসাটা বন্ধনটা ওরা বুঝতে পারে হয়েছে আর কি। এবং সেই মূল্যবোধটা কিন্তু আপনি যেমন পেয়েছেন বংশ পরিক্রমায়, ওরাও পেয়েছে হয়তো। একটু বাবার কথাতেই থাকি, যে বাবা তো, যেটা আমার মনে হয় যে আপনি কিন্তু এমনি শিল্প মনে হননি, বাবার বোধহয় একটা প্রভাব ছিল, কারণ বাবা যাত্রা দলের স্বত্বাধিকারী ছিল। এইটা আমি অবশ্য এখন একটু রিয়েলাইজ করি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেন যে আসলে মানে আমি কি কোনোভাবে কখনো এই শিল্প বা মিডিয়া বা এটার আসলে কোথা থেকে আসছে আর কি। তো এটা কোথা থেকে আসছে এটা আমি আসলে আগে কখনো ভেবে দেখিনি, কেননা আমার যে ক্যারিয়ার পাথ আমি মনে করি যে সেখান থেকে এসেছে। কিন্তু একটা পর্যায়ে মানে যখন মানুষ খুব জিজ্ঞাসা করত যে এটার পিছনে আসলে পরিবার বা এরকম বংশানুক্রমিক কোনো বিষয় আছে কিনা, তখন একটু একটা কোরিলেট করার চেষ্টা করতাম। এবং একটা জিনিস কোরিলেট করতে করতে আমার মনে হয়েছে যে হ্যাঁ, কিছু একটা ছিল। সেটা হচ্ছে যে হয়তো আমি আরও 2-1 জায়গাতে বলেছি যে আমার ওই সময় যাত্রার দল হচ্ছে অনেক প্রমিনেন্ট একটা সেক্টর ছিল আর কি। এবং আমাদের সাজাদপুরে 2টি যাত্রা দল ছিল, একটি বাসন্তী অপেরা, একটা বাণীশ্রী অপেরা। এবং দুটো দলই আপনার অনেক বেশি প্রমিনেন্টলি আপনার ওই সময়, এটা সম্ভবত আপনার 80-র দশকের কোনো একটা সময় আর কি। কিন্তু দেখা যায় যে মানে প্রতি বছরই আপনার ওই যাত্রা দল হচ্ছে। আমার বাবাও সম্ভবত 8 বা 9 বছর আপনার এটা চালিয়েছেন আর কি। আমাদের দলটার নাম ছিল বাণীশ্রী অপেরা, এবং স্বত্বাধিকারী হিসাবে নিরঞ্জন চন্দ্র কুণ্ডু, যিনি আমার বাবা। মানে এখন মনে পড়ে ওই 2-একটা পোস্টার দেখতাম, সেই পোস্টারের কথা কিছু মনে পড়ে। এগুলোর কিছু কালেকশন আমাদের কাছে ছিল, কিন্তু এটা 88 সালে যে বন্যাটা হয়েছিল তারপরে আসলে আমরা এগুলো অনেক বেশি মিস করে ফেলছি আর কি। কিন্তু আগে এটা বুঝতাম না যে এটা আসলে অনেক এরকম অনেকগুলো বিষয় যে ছিল আর কি। আপনার বাবাও এই বিষয়ে বেশ ডেডিকেটেড ছিলেন বোধহয়, কারণ আপনার সঞ্চিত সব সম্পদ আসলে সেখানে
আমার মনে হয় ব্যবহার করেছেন। এটা একটা নেশার মতো একটা হয়ে বিষয়, গেছে, এটা একটা নেশার মতো বিষয়। এবং এটা যেটা হয় যে মানে এই জিনিসগুলো যারা করে তারা আসলে একটা নেশার মধ্যেই থাকেন। এবং এমনিতেই এটা হচ্ছে যে সারা রাত জেগে একটা ব্যাপার, একটা অবশ্যই বলবো একটা নেশার একটা ব্যাপার। সেটা হচ্ছে যে প্রতি বছরই আপনার দল গঠন করে, যখন ফিরে আসে একদম রিক্ত হস্তে, দেন আবার ডিসাইড করে যে না এটা আর করবো না, ঠিক আছে। তো প্রতি বছরই আবার ধরেন এটা ওই যাত্রা দলের কিন্তু আবার কিছু আপনার ইয়ে ছিল আর কি, যদিও এটা মানে ধর্মগতভাবে কোনো বিষয় ছিল কিনা জানি না, আপনার রথযাত্রার মাধ্যমে এটা শুরু হতো আর কি। তো সো আপনার এই দেখা যাচ্ছে যে তার আগে আবার সবাই এটা শুরু করতেছে, বলতেছে আচ্ছা এই বছরই শেষ, এই বছর দেখি না, এই বছর হয়তো কিছু প্রফিট হবে। তো কিন্তু আমি বলবো যে 80-র দশকের শেষে সর্বশেষ যেবার আপনার এটা করে উনি ঘরে ফেরেন, তো আমার কেন জানি মনে হয় যে ওই সময়টা আসলে মানে খুব মানে পীড়াদায়ক একটা সময় ছিল, মানে অসচ্ছল একটা পরিবার দিকে। এবং কিন্তু তার আগ পর্যন্ত যে গল্পগুলো আমরা জানি, সেই গল্পগুলো আমি যতটুকু জানি যে একটা মানে ওই সময়ের একটা বেশ সচ্ছল একটা, তার নিজস্ব আলাদা বাড়ি ছিল, গাড়ি ছিল বা ভালো ব্যবসা ছিল। এবং ওই সময়ও একটা যাত্রা দল করতে আমি যতটুকু জানি যে মানে সেই সময়ও বোধহয় 70-80 লাখ বা কোটি টাকার মতো খরচ হতো আর কি। সেটা যদি আপনি চিন্তা করে দেখেন যে, কিন্তু একটা পর্যায়ে দেয়। বাট এটা যখন আমাকে অনেকেই বলে যে আসলেই আমার উপরে কোনো শিল্প সাহিত্যের কোনো প্রভাব ছিল কিনা, তখন আমার মনে হয় যে হয়তো বা ওইখান থেকে কিছুটা বাইবর্ন। এবং এখানে অনেকেই আপনার এখনো প্রতিষ্ঠিত মানে শিল্পী বা যারা পরবর্তীতে চলচ্চিত্রের সাথে কাজ করেছে, তাদের অনেকেই আমি চিনি যে যারা আর কি আমাদের ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন আর কি। আচ্ছা, স্যার এবার মায়ের গল্প শুনবে নাকি? অবশ্যই। তবে যেটা আমি বুঝতে পারছিলাম হয়তো না, মানে মাস্ট বি, মানে বাবার কারণে হয়তো আপনি শিল্পমনা, আমার মনে হয় সেটা এখন মানে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই উচিত আর কি। উনার অজান্তেই আসলে হয়ে গেছে। জি, তবে যেটা বলছিলেন বাবা অনেক অর্থ আসলে সেখানে ব্যয় করেছেন, পরবর্তীতে হয়তো একটু অসচ্ছলতার মুখও আপনাদের দেখতে হয়েছিল। তবে সেই সময় সুপারহিরোর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আপনার মা এবং শ্রদ্ধা মিনতি কুণ্ডু, এবং তিনি কিন্তু আপনাদের 7 ভাই বোনকে এভাবে মানুষ করেছেন। এবং ভাইদের মধ্যে বোধহয় আপনি একটা ব্যালেন্স মাঝখানেই থাকতেন। না, ওইটা আমি অলওয়েজ বলি, যেহেতু আমার মানে সিরিয়াল নাম্বার 4, তা আমার উপরে 3 জন নিচে 3 জন, তো একটা ব্যালেন্সিং ভূমিকায় বোধহয় আমাকে সবসময় থাকতে হয় আর কি। কেননা আমাদের এখনো যেটা হয়, আমি এখনো আমার হয়তো অন্যান্য ভাইরা শুনলে হয়তো এখন সেটা একটু অন্যরকম মনে করবে যে আমার উপরে কাউকে বলতে হলেও সে নিচের কেউ এসে হয়তো আমাকে বলতেছে, আবার উপর থেকে কেউ এসে হয়তো আমাকে বলতেছে তুই এটা অমুকরে বল। সো মানে এটা এই কারণেও হতে পারে যে এটা একটা আর একটু সময়ের কারণে হয়তো হয়ে গেছে আর কি এটা। জি, তার মায়ের কথা আসলে জানতে চেয়েছিলাম, শ্রদ্ধেয় মিনতি কুণ্ডু, তাকে নিয়ে একটু জানতে চাই আজকে। যদি তাকে নিয়ে বিশেষ কিছু বলতে চান সেটাও জানতে চাই, কিন্তু সেই সময় যতটুকু জেনেছি বাবা যখন একটু যাত্রার শিল্পের কাজে বা যাত্রা করার কাজে হয়তো 6-7 মাস বাড়ির বাইরে থাকতেন, তিনি একা হাতে হয়তো পুরো পরিবার সামলিয়েছিলেন। কেমন দেখেছেন সে সময় মাকে? আমার মায়ের কথা যদি বলতে হয়, মানে এক কথায় হচ্ছে মানে উনি একজন মানে সংগ্রামী মহিলা। বলতে আমি এটা বলবো না যে উনি যুদ্ধ করেছেন, তবে উনি জীবন যুদ্ধে অনেক বেশি মানে অ্যাক্টিভ রোল প্লে করেছেন ওই সময়টাতে। আমার দেখা যে যখন কিছুটা অসচ্ছল একটা পরিবার মানে চলে, তখন আসলে কিভাবে সংসারটাকে চালাতে হয় বা সেই জিনিসগুলো। এবং উনি যে খুব বেশি মানে শিক্ষিত ছিলেন বিষয়টাও তা না। আমার মাও আবার অনেক বড় একটা পরিবারের সন্তান, এবং ওনারা বোধহয় 12 ভাই বোন, তিনি বড় ছিলেন। এবং আমার মা বোনদের মধ্যে সবার বড় ছিল, এবং ভাইদের মধ্যে বোধহয় তৃতীয় ছিল, ভাই বোনদের মধ্যে তৃতীয় ছিল আর কি। এবং আমাদের পরিবারকে যে শুধুমাত্র বা আমাদের ছেলে মেয়ে বা ভাই বোনদেরকে যে উনি শুধু লালন পালন করতেন এটা না, পাশাপাশি মানে ওনার একটা টেন্ডেন্সি সবসময় ছিল যে ওনার মানে বাবার বাড়ি বা আমরা যাকে মামার বাড়ি বলি, আমাদের এমনও মনে আছে যে মানে আমরা
মামাদেরকে নিয়ে বা মামার বাড়ি নিয়ে এই মনে হয় যে উনি মারা যাওয়ার বছর 3-4 বছর আগেও মানে মামার বাড়ি নিয়ে যদি খারাপ কিছু বলতাম এটা উনি খুব মন খারাপ করতেন আর কি। আচ্ছা। আর স্ট্রাগলের কথা যদি বলি ওই সময়টাতে মানে আমি একটা দুটো এক্সাম্পল যদি আপনাদেরকে দেই তাহলে হয়তো বুঝবেন যে এটাতে আমাদের পরিবারের যখন আমরা মানে 7 ভাই 1 বোন, মা আছেন, তো বাবা যেহেতু বাইরে, তো সংসারটা চালাতে গিয়ে দেখা গেছে যে একটা সময় আমি এখন মাঝে মাঝে বলি যে সেটা হচ্ছে যে ঢাকা শহরে আমরা যেটাকে কাজলি মাছ বলি, আমাদের এলাকাতে এটাকে বলা হয় বাঁশপাতারি মাছ। সো এই বাঁশপাতারি মাছ এটা একটু বেশিরভাগ দিক কেনা হতো। সেটার পিছনে একটা বড় রিজন হচ্ছে যে এই মাছটা হচ্ছে যে খুব পাতলা একটা মাছ এবং এটার কারণে যেটা হচ্ছে যে হয়তো 2 পিস 3 পিস করে দিলে, এবং তখন আমি বেশিরভাগ সময় বাজারে হয়তো যেতাম ইয়েটাতে, তখন হয়তো 1 পোয়া মাছ কিনতাম আর কি। 1 পোয়া বলতে মানে এখনকার কেজির হিসাবে যেটাকে 250 গ্রাম বলা হয়, তখন তো সেরের হিসাব ছিল, এবং 1 পোয়াতে বেশ অনেকগুলো মাছ হতো, তো সবাই 2-3 পিস করে যেতে। এবং ইলিশ মাছ ওই সময় আমাদের মনে পড়ে না যে আমরা কি মানে একটা আস্ত ইলিশ কখনো কিনতাম কিনা, তো ইলিশ মাছ ওই ভাগা বিক্রি হতো আর কি। তো 6 পিসের হয়তো একটা ভাগা আমরা কিনে নিয়ে আসলাম। তো আসার পরে দেখতাম যে আচ্ছা কিনছি তো মাত্র 6 পিস, আমরা তো 8-9 জন মানুষ। তো মা দেখতাম যে আমরা যেটাকে শব্দটা ইউজ করি হচ্ছে যেটা পেটির মাছ বলি, এখানে একটা শিংড়ি বলা হয় আমাদের দিকে আর কি। তো শিংড়িটাকে অর্ধেক করে করে এটা আপনার হয়তো এটাকে 6টাকে হয়তো 10টা বানানো হয়েছে বা 12টা বানানো হয়েছে, এইভাবে আপনার মানে তাকে দেখেছি যে আসলে বাট কিন্তু মানে আমার কেন জানি মনে হয় যে ওই সময়ের তৃপ্তি বা ওই সময়ের যে লাইফটা দেন এখন সেটা অনেক বেশি মিস করি আর কি। আসলে কিছুটা দারিদ্রতা দেখেছেন বলে হয়তো আপনি জীবনটা কতটা সুন্দর এটা অনুভব করতে পারেন। এটা মনে হয় সবার জন্যই দরকার। অবশ্যই এটা মনে হয় সবার জন্যই দরকার। অবশ্যই, যেটি আমাদের শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালক স্যার অঞ্জন চৌধুরী তিনিও একদিন আমাদের বলেছিলেন যে তার দুটো হয়তো জামা ছিল এবং তিনি চোখ বন্ধ করে অনুভব করতে পারতেন যে কোন জামা কোনটি। এবং সেরকম ভাবে আপনার সম্পর্ক শুনেছে যে আপনি এইচএসসি পর্যন্ত আপনি জিন্স প্যান্ট পরতে চাইলেও আপনি পড়তে পারেন। আমি পড়িনি, আসলে পড়িনি বলতে পড়তে পারিনি। আমি মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ার পরে ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে মানে কোনো একটা জিন্সের প্যান্ট বোধহয় আমি কিনেছিলাম বা আমার যতটুকু মনে পড়ে, তার আগ পর্যন্ত আমি কোনোদিন পড়িনি। তা আমার বন্ধু বান্ধবকে অনেককে দেখতাম বা এটা। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমার যে ফ্রেন্ড সার্কেল বা আমাদের ইয়েটাতে এবং আমাদের বন্ডিংটা অনেক ভালো ছিল, কিন্তু অবস্থাগত দিক থেকে যদি বলি সবচাইতে মানে খারাপ অবস্থাটা ছিল আমার। বাট ওরা আবার আমাকে এই জিনিসটা কখনো বুঝতে দেয়নি আর কি। এবং এই যে জিনিসটা এইটা হয়তো পরবর্তীতে সামহাও একটু রিভার্স হয়েছে আর কি, যে এখনো আমি মানে ওই জায়গাটাতে এই জিনিসটা নিয়ে হয়তো চেষ্টা করি আর কি একসাথে সবাই। এবং সেটা শুধু বন্ধুরা না, আপনার উপরে যে বড় ভাইরা ছিলেন তারাও কিন্তু অনেক সংগ্রাম করেছেন এবং তারা চাইলেও অনেক পড়াশোনা করতে পারতেন, কিন্তু তাদেরকে সংসারে হাল ধরতে হয়েছে। হ্যাঁ, আমার বাবার বাইরে থাকাকালীন সময়ে আমি যদি মানে খুব আমার বড় ভাই বেশিরভাগ সময় হচ্ছে যে আমার কাকার সংসারের সাথে উনি বড় হয়েছেন। আর আমার মেজো ভাইয়ের কথা যদি বলি, মানে ওর ডেডিকেশন বা ওর কন্ট্রিবিউশনটা যদি আসলে আমরা যে কোনো ভাই যদি অস্বীকার করি সেটা আসলে ওর প্রতি একটু অবিচার করা হবে। কেননা ওই সময়টা ও অনেক কিছু করেছে আর কি, মানে শুধুমাত্র কয়টা টাকা ইনকাম করার জন্য সংসারটাকে একটু চালানোর জন্য হয়তো চেষ্টা করেছেন। ইভেন আমার ইমিডিয়েট বড় ভাই যিনি, সেও আপনার অনেক কষ্ট করেছেন। আমরা অনেকেই বলি যে ওরা হয়তো পড়াশোনা করে নাই বা আমি বলি যে আসলে হয়তো অপরচুনিটিটাও তৈরি হয়নি আর কি। ঠিক একটা জেদের জায়গা থেকে মানে আমিও কিন্তু পড়াশোনার পাশাপাশি আমি আমার মেজো ভাইকে বা আমার বাবাকে দোকানে হেল্প করতাম বা ইয়ে করতাম, কিন্তু একটা পর্যায়ে না আমি একটু মানে কেমন জানি একটু ডিটারমাইন্ড হয়ে গেলাম যে না, আমার আসলে এটার মধ্যে ঢোকা যাবে না, এটার মধ্যে ঢুকলে আমি আসলে আর বেরোতে পারবো না, পড়াশোনাটা আমার হবে না। দেন এটা নিয়ে আমাকে হয়তো ওই সময় কিছু কথা শুনতে হতো ফ্যামিলির কাছে, বাবা মা বা ভাইদের কাছে, যে আমি ঘুরে বেড়াচ্ছি, দোকান করতেছি না, একটু টাইম দিতেছি না, ওদেরকে একটু হেল্প করতেছি না। কিন্তু বাট ওই ডিটারমিনেশনটা আমার ছিল যে না, আমাকে আসলে এখান থেকে বের হতে হবে, এখান থেকে যদি আমি বের হতে না পারি তাহলে এটা। এবং
ওই যে বললাম যে আমাদের পুরো পরিবার যে খুব যে শিক্ষিত পরিবার এটা কিন্তু বলা যাবে না, মানে এবং আমাদের ফ্যামিলির মধ্যে আমি প্রথম এসএসসি পাস করি। আচ্ছা তো সো দ্যাটস ওয়ে হচ্ছে যে তারপর থেকে আমার এরপর থেকে কিন্তু আমার সবগুলো ভাই মোটামুটি আমি বলবো যে মানে ইয়েস সবগুলোই অলমোস্ট আপনার হায়ার এডুকেশনই কমপ্লিট করেছে, কেননা সবাই মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছে আর কি। তবে অভাবের মধ্যে এবং 1988 সালে আপনি এসএসসি আমি পাস 88 সালে করেন এসএসসি পাস এবং সেই সময় কিন্তু বন্যাও হয়েছিল। তো এত দুর্যোগের ভেতরে আসলে পরীক্ষা দিয়ে পাশ করাটা তো অসম্ভব ছিল। হ্যাঁ, এটা আসলে মানে একটা তো আর তখনকার তো ফরম্যাটটা একটু আলাদা ছিল। এখন তো আর আপনার এখনকার মতো তো আপনার এই ফরম্যাটটা ছিল না, ফার্স্ট ডিভিশন। তখনকার ফরম্যাটটাও যে আপনার 60%, 45% আর 33% তিনটা ক্যাটাগরি ছিলেন আর কি। ওই তিনটা ক্যাটাগরির মাধ্যমে আর কি আপনার ইয়েটা হচ্ছে, এবং আমি পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে ওখানে সেকেন্ড ডিভিশনে আসলে পাশ করি এবং দিয়েটা। আবার আমি একটা কথা আমি সবসময় বলি যে দেখেন আমি কিন্তু মানে একাডেমিক্যালি যে অনেক মেধাবী কখনোই ছিলাম না আর কি, এবং আমার অ্যাম্বিশনও আজও নাই যে আমাকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে অমুক জায়গা থেকে। আমার অ্যাম্বিশনটা হচ্ছে যে আমাকে পাস করতে হবে, এবং সেই রেজাল্টটাই আসলে আমি মানে ধরে রাখার চেষ্টা করি সব সময়। আমি ফেলটা জীবনে নিতে চাই না বা নিতে পারি না, তারপরেও যে আমার জীবনে আমি ইন্টারমিডিয়েটের সময় আমার একটু এক বছরের একটা গ্যাপ আছে আর কি। সেটা কি রাজনীতির কারণে? এটা নানাবিধ কারণেই, তখন নানাবিধ মানে দোলাচলের মধ্য দিয়ে চলছিল। কিছুটা আপনার কলেজে ওঠার পরে যেটা হচ্ছে যে মানে ব্যক্তিকেন্দ্রিক কিছুটা পলিটিক্সের মধ্যে হয়তো জড়ায় যাওয়া। বাবা মা বা ফ্যামিলি তখন হয়তো চিন্তা করছিলেন যে বোধহয় মানে আমিও বোধহয় বকে যাচ্ছি আর কি, হয়তো বা পড়াশোনার দিকে থাকতে পারতেছি না। তো একটা পর্যায়ে ওই একটা বছর আমার মানে একটা গ্যাপ আমার হয়েছিল আর কি। বাট তার আগে পরে আসলে আমার কখনোই একাডেমিক কোনো জায়গাতে কোনো ইয়ে হয়নি, এবং ব্যক্তিগত লাইফেও আমি ওইভাবেই চলে আসছি। জীবনমুখী শিক্ষাটাও স্যার অনেক প্রয়োজন আমার মনে হয়। তবে যেটা আপনি বলছিলেন যে পরিবার অনেক সময় হয়তো অভিমান করেছিল, কিন্তু আপনি কিন্তু পরিবারের পাশেও থাকতেন। দেখা যেত যে আপনি সিরাজগঞ্জে অনেক কিছু ভালো ভালো প্রোডাক্ট আনতে যেতেন আপনার ভাইকে হেল্প করবার জন্য। ওই যে আমার সেগুলোর পিছনেও আসলে গল্পগুলো হচ্ছে যে মানে আমাদের ওই যে তখনও কনফেকশনারি অ্যান্ড স্টেশনারি টাইপের একটা দোকান করতেন আর কি। হ্যাঁ, তো সো সেই জায়গাটাতে যেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টগুলো সাজাদপুরে পাওয়া যেত না, সিরাজগঞ্জ জেলা সদর থেকে আনতে হতো আর কি। তো যেতাম মানে ওই প্রোডাক্টগুলো নিয়ে, মানে এগুলো আলটিমেটলি ওকে কিছুটা হেল্প করা। এবং এর পিছনেও ধরেন যে আমি যদি বলি যে খুব একটা টুইস্টের কথা বলি যে আচ্ছা ঠিক আছে সিরাজগঞ্জ যাচ্ছি, যাওয়ার পিছনে একটা ছোট লোভও কাজ করতো আর কি। সেই লোভটা কাজ করতে হচ্ছে যে ধরেন আসার সময় আপনার সিরাজগঞ্জ আপনার বাস টার্মিনালের পাশে একটা হোটেল ছিল আর কি। তো যেদিনই আমরা সিরাজগঞ্জ যেতাম বা আমি যেতাম আর কি, আসার সময় যেহেতু আপনার হোটেলে খায় আসতে হবে, তো তখন আপনার ওই এক পিস খাসির মাংস ওখানে খাইতে পারতাম। তো এক পিস খাসির মাংস ওখানে 8 টাকা না 10 টাকা এরকম একটা দাম নিত আর কি। তো সো মানে ওই লোকটার জন্যই ধরেন যে ভোরবেলা উঠে সিরাজগঞ্জে চলে যাওয়া, সারাদিন আপনার ঘুরে ফিরে আবার বাড়িতে আসা আর কি, সেই জিনিসগুলো হয়তো কিছুটা কাজ করতো আর এই ছোট ছোট স্মৃতিগুলোই আসলে বেশ আনন্দের। স্যার একটু ছোট বোনের কথা একটু শুনতে চাই আমরা, যেহেতু 7 ভাই চম্পা, তিনি বোধহয় বেশ আদরের ছিলেন। একদম আদরের ছিলেন শব্দটা বলা উচিত না, এখনো আছেন একদম। কেননা যেহেতু আপনার আমার বাবা মার যে কথাটা যদি আবার একটু পিছনে ফিরি, মানে 7 ভাই কেন, মানে তাদের আমার যেটা ধারণা আমি যতটুকু তাদের কাছ থেকে পরবর্তীতে শুনেছি বা আমাদের যে পরিবারের অন্যান্য সদস্যের কাছে, তাদের একটা মেয়ের খুব ইচ্ছে ছিল আর কি। তো সো 3 ভাইয়ের পর থেকেই দেন একটা মেয়ে হবে, সেই জায়গা থেকেই আপনার 7টা সন্তান, এবং সেই 7টা সন্তান যে পরে আপনার 7 ভাই চম্পায় রূপ নিবে সেটা হয়তো একটা ব্যাপার ছিল। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু ইয়ে করি, 7 ভাই চম্পা আমরা বলছি ঠিকই, কিন্তু আমার একটা ভাই কিন্তু বোনের ছোট। কিন্তু আমরা যতটুকু জানি বা শুনেছি যে আমাদের প্রথম যে ভাই আর কি, মানে এখন যাকে আমরা বড়দা বলি, তার আগেও নাকি আমার বাবা মার একটা সন্তান হয়েছিল, এবং সেই সন্তান আর কি আপনার পৃথিবীতে নাই আর কি। বাট সেই সুবাদে প্রথম থেকে কাউন্ট করলে 7 ভাই চম্পাইও। আবার পরবর্তীতে মানে যেহেতু আগে 6 ভাই ছিলাম, বোন হওয়ার পরে আবার আরেকটা ভাই হয়েছে, সেও আপনার
ওদের তো সবকিছু মিলে 7 ভাই চম্পা চম্পাই হিসাবে আসলে বলা যায়। এবং বোনেরও কিছু সংগ্রামের গল্প রয়েছে আপনাদের সাথে জড়িয়ে, এবং সেই সময় তার দুধ কেনার টাকাটাও আসলে আপনাদের জন্য অনেক এটা আসলে মানে ওই মানে যে সময়কার কথাটা বলছিলাম অনেকটা মানে ওই সময়ের গল্পই আর কি, মানে খুব কঠিন একটা সময় আসলে ওর জন্ম আর কি। তো সো সেই জায়গাটাতে অনেক স্ট্রাগল, হয়তো মানে যেভাবে বড় হওয়ার কথা, মানে 7 ভাইয়ের একটা বোন, সেটা হয়তো ওই সময় একটু আমার মনে হয় তখনকার একটু হয়তো প্রবলেম হয়েছে, বাট পরবর্তীতে আমার মনে হয় যে সেটা আবার ওভারকাম করে গেছে আর কি। আসলে আমার মনে হয় আপনাদের ভেতরে সততার একটা বীজ দিয়ে গিয়েছিলেন আপনার বাবা মা, এবং সেটাকেই শক্তি হিসেবে নিয়ে আপনারা সবাই দারিদ্র্যকে জয় করেছেন এবং সবাই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি যদি আপনার একদম ইমিডিয়েট ছোট ভাইয়ের কথা বলি, আপনার সাথেই ঘুমাতেন সবসময়, এবং আপনি যখন ঢাকায় চলে এসেছিলেন জীবন জীবিকার খোঁজে, তিনি আপনাকে খুব মিস করতেন। শ্রদ্ধেয় অঞ্জন কুণ্ডু। হ্যাঁ, যেহেতু আমরা সবাই পিঠে ভাই বোন, তো সো স্বভাবত কারণেই যখন মানে হঠাৎ করে আমি যখন ঢাকাতে আসছি, ইনফ্যাক্ট ঢাকা শহরে তার আগে আমার পরিবারের কোনো সদস্য ঢাকা শহরে ছিলেন না আর কি, আমি যদি 94-এর কথা বলি। এবং তো স্বভাবত কারণেই মানে হঠাৎ করে একটা পরিবারের মধ্য থেকে একজন মানুষ যখন বাইরে, আমারও অনেক কষ্ট হতো, বাট একটা টাইমে ওই যে বললাম তো যে ডিটারমিনেশনটা যখন আসলে চলে আসছে, যেমন আমি যখন 94-এ যখন আমি স্কোয়ারে জয়েন করলাম, সেই স্কোয়ারে জয়েন করার পর থেকে আপনার প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে, কিন্তু যেটা মানে একটা ব্যাপারে আসলে একটা ডিসিশনটা মোটামুটি এরকম ছিল যে আসলে আমি এখান থেকেই শুরু করব। তো সো সেই জায়গাটাতে পরবর্তীতে আর খুব একটা যে আসলে মনে হয় পিছনে যাওয়ার কথা ভাবা হয়নি আসলে। আমি যদি একটু 1994 সালে 4 জুনের কথা বলি, ভোর 6টার সময় আপনি বাড়ি থেকে রওনা দিয়ে আপনি ঢাকা শহরে এসেছিলেন, এবং সেই সময়ের গল্পটা, সেই দিনের গল্পটা শুনি। আপনি উঠেছিলেন একজন স্পেশাল আই স্পেশালিস্টের বাড়িতে। বেসিক্যালি আমি এটা ওনাদেরকে আমি সবসময় আসলে মানে এই কৃতজ্ঞতাটা প্রকাশ করতে চাই। আমার বাবার এক বন্ধু বড় ভাই, মানে যেটাই বলেন আমাদের এলাকারই আর কি, সাহেব কাকা নামে আমাদের পরিচিত আর কি। তো সাহেব কাকার মেয়ে ডাক্তার আফরোজা খানম মিলি, আচ্ছা, উনি এবং ওনার হাজব্যান্ড ডাক্তার আলী আকবর, ওনারা দুজনই ইসলামী আই হসপিটালের আই স্পেশালিস্ট। বর্তমানে বাংলাদেশ আই হসপিটালে দুইজনই আপনার ডিরেক্টর হিসেবে আছেন। তো ওনাদের এক বন্ধু ছিলেন হচ্ছে আপনার ডক্টর আলী রেজা কাদের বক্স। আচ্ছা, তিনি ছিলেন তখন স্কয়ার গ্রুপের মানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর। আচ্ছা। তো ওইভাবে একটা লিঙ্ক আপের মাধ্যমে আমার বাবা হয়তো সাহেব কাকাকে বলে, সাহেব কাকা হয়তো মিলিয়াপাকে বলে, দেন মিলিয়াপা হয়তো ডক্টর আলী রেজা কাদের বক্সের যে ফ্রেন্ড ডক্টর আলী আকবর, ওনারা কথাবার্তা বলার পরে দেন আমাকে একদিন বলে যে, আমাকে বাড়ি থেকে বলা হয় যে মানে ঢাকা যাওয়ার জন্য আর কি। তো আমি ঢাকাতে আসি, প্রথমে এসে ওনার বাসায় উঠি, এবং তারপরে মিলিয়াপা পরের দিন আমাকে নিয়ে তখন মহাখালীতে স্কয়ার সেন্টারে, শুধুমাত্র স্কয়ার টয়লেটিসই আপনার ওই 6 তলাতে আপনার শুরু হয়েছে আর কি, ওখানে নিয়ে আসেন। একটা তখন আপনার ছিল না, এখন যেটাকে আমরা সিএনজি বলি, তখন একটা এরকম বেবি ট্যাক্সি ছিল আর কি। তা আমার মনে পড়ে যে মিলিয়াপা আমাকে মানে 30 টাকা ভাড়া দিয়ে একটা বেবি ট্যাক্সিতে করে নিয়ে আসছিল। তারপরে এখানে নিয়ে আসার পরে আমাকে তখন আপনার সম্ভবত সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন আপনার স্কয়ার টয়লেটিস লিমিটেড এসকে দাস স্যার আর কি, ওনার সাথে আমাকে ইন্ট্রোডাকশন করায় দিয়ে তারপরে উনি আবার চলে যান আর কি। তারপরে আমার এখানে 2 দফায় ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউ হওয়ার পরে আমাকে একটা পর্যায়ে ওনারা জানান যে আমি কবে জয়েন করবো। আমি বললাম যে আমি তো রেডি, আমি চাইলে কালকেও জয়েন করতে পারি। তো বলছে ঠিক আছে, কালকে না আপনি তাহলে, হ্যাঁ কালকে তাহলে আপনি জয়েন করেন। তার মানে 6 তারিখে আমি তখন জয়েন করলাম, এবং প্রথম দিন সারাদিন মানে বোঝার চেষ্টা করলাম, বসে আছি, কোনো কাজ কাম নাই, খুব একটা ইয়ে নেই। বাট তারপরে একদিন দুদিন পরে আমি বুঝলাম যে আসলে আমার ওয়ার্কিং প্রসেসটা আসলে যেটা অনেকটা আসলে অ্যাসিস্ট করার মতো। এবং ওই সময় কেন বলতেছি অ্যাসিস্ট করার মতো, ওই সময় আসলে কোনো প্রপার ডেজিগনেশনটা আসলে আমি নিয়ে বা এটাই, এবং ওই সময় স্কয়ার টয়লেটিস লিমিটেডে আমি যে জয়েন করি তখন অ্যাজ এ ডেইলি বেসিস এমপ্লয় হিসাবে আর কি। ডেইলি বেসিস এমপ্লয়ের রুলটা তখন ছিল আপনার
নো ওয়ার্ক নো পে, পার ডে হিসাবে আপনি একটা টাকা পাবেন, আচ্ছা। যেদিন কাজ করবেন সেদিন টাকা পাবেন, যেদিন কাজ করবেন না সেদিন টাকা পাবেন না। বাট 1 মাস 2 মাস করলাম, করার পরে এবং দেখলাম যে মোটামুটি কাজগুলো করতে পারতেছি। তো প্রথম দিকে শুধু মার্কেটিং অফিসার এক ভদ্রলোক ছিলেন, তাকে অ্যাসিস্ট করতাম, তিনি আবার আপনার এইচআরও দেখতো, এইচআরের কিছু কাজ করতাম। তো একটা পর্যায়ে আপনার এইচআর মার্কেটিং এগুলা মিলে কিছু কাজ করতাম। আচ্ছা। 95 সালের আপনার প্রথমবারের মতো বোধ হয় আপনার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। তো সেই বাণিজ্য মেলার ওইখানেও আপনার ডিউটি দেওয়া হয়। তো তখন আমরা ডিউটি নিয়ে কাজ করতেছি। তা আমার ওই সময়ের একটা কথা খুব ভালো মনে আছে যে ঠিক 95 সালের আপনার এই বাণিজ্য মেলাটা শুরু হতে হচ্ছে আপনার 1 জানুয়ারিতে। এটা অলওয়েজ একটা রুলস ছিল আর কি, এবং 95 সালে প্রথমবার হয়েছিল আর কি। আচ্ছা। 95-এ যখন শুরু হয় তো তখন একটা প্যাভিলিয়নের কাজ চলতেছিল। তো প্যাভিলিয়নের কাজ চলতেছিল, তো আমরা কয়েকজন এদিকে রাত 2টা পর্যন্ত প্রায় আমরা কাজ করছি, কিন্তু আমরা আসলে রেডি করতে পারিনি। সেদিনকে বোধহয় জানুয়ারির অলরেডি 1 তারিখ না 2 তারিখ হয়ে গেছে, আপনার বাণিজ্য মেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো হঠাৎ 6টার দিকে আমরা একটা মানে কণ্ঠ শুনতে পেলাম যে কেউ একজন বলতেছে, এই কোথায় সব, কেউ নাই দেখি। তো তাকায় দেখি যে এমডি স্যার সকাল 6টার সময় উনি গেছে। কেন এটা রেডি হয়? হ্যাঁ, অঞ্জন চৌধুরী স্যার আর কি। কেন এটা আমি জানি না, এটা হয়তো স্যারও রিকল করতে পারবে কিনা আর কি। তো তাড়াতাড়ি করে আমরা কোনো রকমে উঠে, এবং তখন একটু শীতের রাত, কিন্তু আপনার জানুয়ারির 1 তারিখ মানে শীতের রাত। তো আমরা তাড়াতাড়ি করে উঠে কোনো রকমে মানে রেডি করে, এবং উনি 10টা পর্যন্ত দাঁড়ায় রইলেন, এবং উনি বিভিন্ন জায়গাতে লোকজন ডেকে নিয়ে এসে আপনার তখনও কিন্তু আপনার মোবাইল ফোনের ওই রকম প্রচলন শুরু হয়নি আর কি। তো বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসে, তারপরে উনি 10টা না 11টা পর্যন্ত, তারপরে ধীরে ধীরে শুরু হলো। এরপরে ওই বছরই আপনার কোনো এক সময় মেলা চলাকালীন সময়ে কোনো একদিন আমাকে হেড অফিস থেকে ডাকলেন। হেড অফিস থেকে ডেকে বললেন যে এরকম এক ভদ্রলোক জব ছেড়ে দিচ্ছে, যে ওনার কাছ থেকে কিছু কাজ বুঝে নেওয়ার জন্য আর কি। আচ্ছা। উনি এই স্যারে কাজ করতেন আর কি। তো তারপরে এই স্যারের কাজ করতেন, তো ওইখানে ওনার কিছু কাজ বুঝে নিলাম আর কি। বুঝে নিয়ে কাজ ওইটাও করি এইটাও করি। আসলে যেটা হয় যে মানে জুনিয়র লেভেলে থাকলে আপনার হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করতে হয়। তো একটা পর্যায়ে আপনার করতে করতে আপনার, বাট আমার ডিরেক্ট রিপোর্টিং তখন ধীরে ধীরে চলে যায় হচ্ছে এসকে দাস স্যারের কাছে। ঠিক তার পরবর্তীতে আপনার যখন মার্কেটিং এবং প্রমোশন নিয়ে কিছু কাজ করি, তখন সারওয়াত ম্যাডাম আর কি, আপনার মিডিয়াকমের কিন্তু প্রথম এক্সিকিউটিভ ডিরেক্টর উনি ছিলেন আর কি। ওই সময় উনি স্কয়ার টলেটিস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ছিলেন আর কি, এবং মার্কেটিং ডিপার্টমেন্টটা উনি পুরোটাই, স্পেশালি প্রমোশনটা উনি দেখতেন আর কি। এবং উনি জাস্ট সবে মাত্র তখন হচ্ছে আপনার আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করে আপনার স্কয়ার টলেটিসে জয়েন করছে। বাট ওনার আপনার ওই যেহেতু ওনার একাডেমিক ইয়েটা অনেক ভালো ছিল, এবং উনি এই প্রমোশনে এই কাজগুলো অনেক ভালো ভালো কাজ তখন করেছেন আর কি, স্পেশালি স্কয়ার টলেটিস লিমিটেডের সাথে আর কি। এবং আমি যদি একটা কথা যদি আপনাকে বলি যে আপনার জুই নারিকেল তেলের একটা বিজ্ঞাপন ছিল ওই সময়, চৈতি বোধহয় মডেল ছিল, হারানো সেই দিন আর কি। সেই জিনিসটা নিয়েও কিন্তু পুরো বিষয়টা নিয়েও কিন্তু উনি কাজ করতেন আর কি। এরকম ধরনের অনেকগুলো কাজ মানে তখন করেছেন আর কি। কিন্তু পরবর্তীতে উনি আবার হায়ার এডুকেশনের জন্য বোধহয় 1 বছর না 2 বছর পরে আবার উনি দেশের বাইরে চলে যান আর কি। এবং এই দেশের বাইরে চলে যাওয়ার পরে যেটা হয় যে এমডি স্যার নিজেই, এবং ওই ফ্লোরেই বসতেন এমডি স্যার, আপনার 6 তলাতেই বসতেন আর কি। এমডি স্যার নিজেই আপনার তখন টোটাল মার্কেটিং ডিপার্টমেন্টে মানে স্পেশালি প্রমোশনটা নিয়ে মানে উনি নিজে মানে ইনপুট দিতেন আর কি। এবং দেখতাম যে তখন আমরা 4টে অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে অ্যাট এ টাইমে কাজ করতাম। প্রচার, মাত্রা, অ্যাডোরা, ক্যাসেন্ড্রা, এরকম 4টে অর্গানাইজেশনের সাথে কাজ করতাম আর কি। তো এই জায়গা থেকেই আর কি মানে ওখানে একটা ব্রিজের মতো কাজ করতাম আর কি। মানে হয়তো অফিসিয়াল কিছু ডকুমেন্টেশন থাকতো, আবার ওনাদের সাথে যোগাযোগ করতে হতো। তো একটা পর্যায়ে স্যার একটা সময় বললেন যে, আমি আসলে ইনফ্যাক্ট মিডিয়াকমে ঢুকতেছি আর কি। একটা পর্যায়ে স্যার একটা সময় বললেন যে আমার মনে হয় আমরা নিজেরাই এখন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করতে পারি। তো একটু মানে নিজের মধ্যে একটু কনফিউশন ছিল। তারপরে এইটা শুধু একদিন বললেন, তারপরে হঠাৎ করে একদিন আবার ডাকলেন। আবার ডেকে বললো যে অজয়, আমি চিন্তা করছি যে আমি আসলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করব, এবং এটার নামও আমি একটা চিন্তা করেছি আর কি। সেটার নাম হবে মিডিয়াকম লিমিটেড।
এবং উনি রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে বললেন যে মিডিয়াকম ডিপার্টমেন্টের নামে কাগজপত্র তৈরি করতে বা ট্রেড লাইসেন্স করতে আর কি। এবং সেই ট্রেড লাইসেন্সটা হলো হচ্ছে 1997-এ আপনার সম্ভবত 10ই জুলাই ডেটে আর কি, যে ডেটটাকে আমি আজও মিডিয়াকমের ফাউন্ডেশন ডে হিসাবে বলি আর কি। তো সেই থেকে ইয়ে করা, তারপরে আমার একটা ধারণা ছিল যে বোধহয় এই নামে বা এই ব্যানারে এইখানে থেকেই জিনিসপত্রগুলো নিয়ে কাজ হবে, যেটা ওনার তত্ত্বাবধানে থাকবে। এরপর উনি আর একদিন ডাকলেন আমাকে, ডেকে বললেন যে এটা তো এভাবে হবে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি রান করতে হবে এবং তুমি এটা রান করবা। তা আমি স্যার এটা কীভাবে সম্ভব, আমি তো এটা নিয়ে কখনো কোনো ইয়ে নেই। এবং উনি বোধহয় বিভিন্ন সময় এখন বিভিন্ন ইয়েতে ফোরামে ওটা বলেন আর কি, যে আই ওয়াজ লিটারেলি ক্রাইং যে হাউ ক্যান পসিবল যে এরকম একটা জিনিস। তো তখন উনি ওই কথাটা আজও আমার কানে বাজে যে তুমি শুরু করো না, তোমার পিছনে আমি আসি, তো দেখা যাক না কি হয় আর কি। তো সেই শুরু আজকে এটা। এবং স্যার সবসময় সেই সাহসের গল্পটি বলে, আমাকে বলে, আমাদের সবাইকে বলে, এবং আপনাকে একজন দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে। আমি মানে যেটা হয়েছে যে চেষ্টা করেছি, কারণ এখনও আমি কিছুদিন আগেও এমডি স্যারকে এই মাছরাঙা টেলিভিশনে বসেই একটা মিটিংয়ের মধ্যে বলতেছিলাম যে এখন অনেক সিদ্ধান্ত নিতে হয়। অনেক সিদ্ধান্ত বলতে কি, সেটার পরিমাণটা হচ্ছে 90/10 আর কি, মানে 90% ডিসিশান আসলে দিয়ে দিতে হয়। হয়তো 10%টা ওনাকে হয়তো আমরা অ্যাকনলেজ করি যে স্যার এটা করতে চাই, এটা করব, বাট ওনাদের একটা জিনিস কিন্তু অলওয়েজ, এটা আমি এই সূত্রটা আমি সবাইকে বলি বা বলতে চাই যে স্যারদের বিষয়টা হচ্ছে যে তুমি যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসবা, বাট অ্যাটলিস্ট 2টা অপশন সলিউশন নিয়ে আসবা আর কি। মানে ওনার নিজের জায়গা থেকে কিন্তু উনি কিছু দেবে না, আপনি প্রবলেমটা নিয়ে যাবেন এবং ওনার পরপরই উনি আপনাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ এটা বুঝলাম, এটা নিয়ে কী করতে চাও, এবার আপনাকে অল্টারনেটিভ 2টা বলতে হবে এবং এই 2টার মধ্যে থেকে সে একটা পিক করবে। তো মানে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মানে আমার কলিগদেরকে বলবো যে বি প্রিপেয়ার্ড, ওনার কাছে আপনারা যে কোনো বিষয় নিয়ে যাবেন 2টি অল্টারনেটিভ সলিউশন নিয়ে যাবেন, দেখবেন যে ওখান থেকে উনি আবার একটা পিক করছেন। আমরা দুজন কিন্তু একটা টিপস পেয়ে গেলাম আজকে। আপনি আমাদের একজন বিশেষ জন, আপনি আমাদের শ্রদ্ধাভাজন একজন। তবে জীবনের গল্পগুলো এত সুন্দর, আমরা কিন্তু প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছে আপনার গল্প শুনে। অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা অনুপ্রাণিত হচ্ছেন। একদম, কারণ হয় না যে অনেক সময় আমরা হতাশায় নিমজ্জিত হই এবং আমরা লাইফ নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কিন্তু যখন এই সফল মানুষদের গল্পগুলো শুনি বা আপনার সম্পর্কে যখন জানছিলাম যে আপনি বলছিলেন যে ডেইলি বেসিস এমপ্লয়ি ছিলেন এবং পার ডেতে হয়তো আপনার 65 টাকা সে সময় আয় হতো এবং প্রথম মাসে বোধহয় 1235 টাকা আপনার স্যালারি ছিল। হ্যাঁ, ওইরকমই একটা কিছু ছিল আর কি। এবং এমনও শুনেছি যে একটা সময় মোমবাতির ভেতরেও কাজ করতে হতো, এসি ছিল না, কারেন্ট চলে যেত, ইলেকট্রিসিটি না। ওইটা আসলে মানে একটা জার্নি ছিল আর কি, কেননা ওই যে বললাম তো যে আজকের যে ইনফ্রাস্ট্রাকচার বা আমরা যা কিছু মানে উপভোগ করছি সেটা হয়তো এক সময় সব কিছু পুরোপুরি ছিল না আর কি। তো সেই জায়গাটাতে কিছু তো আপনাকে মানে অবস্থাগত কিছু পরিবর্তন মেনে নিতে মানে হয়েছে তখন আর কি। আপনি যে শ্রদ্ধেয় আমাদের এমডি স্যারের কথা বলছিলেন, আপনাকে ডেকে মিডিয়াকমের দায়িত্ব দিয়েছিলেন, তবে জার্নিটা কিন্তু এত প্রশস্ত কি ছিল? মানে তার আস্থাভাজন হবার জন্য তো আপনাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে কিংবা অনেকভাবে তার সাথে মিশতে হয়েছে, তো সেটি কিভাবে সম্ভব হয়েছিল? এটা আমি বলবো যে এই পরীক্ষাটা আসলে আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে প্রতিদিনই দিতে হয় আর কি। সেটা মানে তখন যেভাবে শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে এবং প্রতিদিনই যে আজকের যে ইন্টারভিউটা আপনারা নিচ্ছেন, আমার মনে হয় আমাদের জন্য এটাও একটা পরীক্ষা। আমাদের কাছে এটা পরীক্ষা, আজকে রীতিমতো একটা পরীক্ষা ছাড়া আসলে আর কিছুই না। তবে মানে স্যারের যে বিষয়টা হচ্ছে যে স্যার আমি ওই যে একটু আগে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে ফেসবুক শব্দটা দিয়ে শুরু করেছিলেন আর কি, আমি একটা কথা অলওয়েজ বলি, এটা আমি আমার মোটো হিসাবে নেই বা আমি আমার অনেক ফেলোদেরকে এই কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি আমার জীবনে অপরচুনিটিটা পেয়েছিলাম বলে আমি আসলে আজকের পজিশনটা আসতে পারছি। তো এই অপরচুনিটি পাওয়ার জন্য আপনি আপনার ভিতরে হয়তো অনেক কিছু আছে, কিন্তু আপনাকে যদি কাজ করার অপরচুনিটি যদি না দেওয়া হয়, আপনি হয়তো এই জায়গাটাতে আসতে পারবেন না। তো
মানে এই অপরচুনিটি দেওয়াটা আসলে পুরোটাই উনি দিয়েছেন। অপরচুনিটি যদি আমাকে না দিতেন, এই যে আজকে আমি মাছরাঙা টেলিভিশনে কাজ একটু মানে দেখাশোনা করি বা মিডিয়াকম নিয়ে কাজ করি বা আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করি, এটা সব কিছু ডিপেন্ড করে যে অপরচুনিটি। আপনি আজকে একজনকে মানে আমাকে স্যার মাঝে মাঝে বলে যে আমাকে নাকি উনি হাত পা বেঁধে আর কি কোনো একটা জায়গাতে মানে পানির মধ্যে ফেলে দিচ্ছিল আর কি। তো সেই জায়গাটা নিয়ে হয়তো আমরা শুরু করেছিলাম আর কি। কিন্তু মানে আমি যদি বলি যে না, ওনার আরেকটা ভীষণ ছিল মিডিয়াকম যখন আপনার শুরু করে, সেটা হচ্ছে যে শব্দটা আমরা এখনো ক্লেম করি, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমাদের ওই সময় যখন আমরা মিডিয়াকম স্টার্ট করি, মিডিয়াকম ছাড়া বাকি বাংলাদেশের যতগুলো লিডিং অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল, সেখানে ক্রিয়েটিভ এবং মিডিয়া সমস্ত ডিপার্টমেন্টে, তখন আমরা দুইটা ডিপার্টমেন্টকেই চিনতাম আর কি। ক্রিয়েটিভ এবং মিডিয়াতে যারা কাজ করতো তারা বেশিরভাগই লিড করতেন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বা অন্য কোনো দেশের কেউ। আমাদের দেশের যারা, তারা আসলে আপনার পরবর্তী পজিশনগুলোতে থাকতেন। তো এইটা আসলে স্যার খুব একটা মেনে নিতে পারেননি। এবং শুরু থেকেই স্যার একটা কথা শালি বলতেন যে আমাকে এটা অনেক দিন তার কাছ থেকে শুনতে হয়েছে, যে আমি হয়তো অনেক সময় আমি নিজেই গেছি যে স্যার আমরা তো আসলে কম্পিটিশনে যদি টিকতে হয় তাহলে বোধহয় আমাদের বাইরে থেকে হয়তো ভালো কাউকে হায়ার করতে হবে বা কোয়ালিটি সম্পন্ন মানুষ নিতে হবে। উনি বলতেন না। এবং একটা সময় উনি একটু বিরক্ত হয়ে আমাকে একবার বা দুইবার এই কথাটা বলেছিলেন যে দেখো, আমি যদি মিডিয়াকমে যদি বাইরে থেকে কাউকে নিয়ে যদি আজকে যদি রান করতাম, তাহলে তুমি অজয় তৈরি হতে না। সো এইটা আসলে একটা অনেক বড় কমপ্লিমেন্টস আমার জীবনে আর কি। এবং আমি এখন ফিল করি, এবং ইন্ডাস্ট্রিটা নাও এ ডেজ টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশীয় পিপল দিয়ে কিন্তু চলতেছে। মানে মেজরিটি আমি বলবো 97%-এর উপরে। দুই একটা অর্গানাইজেশনে হয়তো বা এখন দুই একজন আপনার আছে যারা আর কি, কিন্তু তারাও ওই রকম লিডিং পজিশনে নেই। কিন্তু ওই সময় যখন আপনার বাংলাদেশে আমরা মিডিয়াকম চালু করি, তখন সবাই মানে লিডিং পজিশনটা মানেই হচ্ছে বাইরের কেউ না কেউ। এইটা হচ্ছে একটা ইস্যু। এবং উনি আরেকটা জিনিস বলতেন যে তোমাদের যদি কোনো ট্রেনিং লাগে বা গ্রুমিং লাগে, সেটার জন্য আমি ওপেন আছি, বাট নট পার্মানেন্ট এমপ্লয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মিডিয়াকম যখন আমরা শুরু করি, আমাদের চ্যালেঞ্জগুলো কতটা ভয়ঙ্কর ছিল। আমি একদম উইথ ডিউ রেসপেক্ট, আমি এই ইন্ডাস্ট্রিতে যারা ধরেন গত 50 বছর ধরে সময় দিচ্ছেন বা তারও আগে থেকে সময় দিচ্ছেন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে, তাদেরকে আমি যথাযথ সম্মান রেখেই আমি কথাগুলো বলতে চাই যে আমরা যখন 97-এ মিডিয়াকম নিয়ে ইন্ডিভিজুয়াল এজেন্সি হিসেবে আমরা মুভ করার চেষ্টা করলাম, ওই সময় আমাদের কম্পিটিটরটা কারা ছিল, সেই কম্পিটিটরদের আমি যদি নাম বলি, আমি আসলে আমার মনে হয় নাম মেনশনটা না করাই ভালো। তারা বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্প সাহিত্য অঙ্গনের সেলিব্রিটি। এইবার আপনি একটা জিনিস ভাবার চেষ্টা করেন যে সেই জায়গাতে মানে ওই জায়গাতে ধরেন তখন ওনারা যে জায়গাতে ছিল, আমি আজও সেই জায়গাতে আসতে পারিনি। তো সেই জায়গাতে আর এখন ওনারা কোথায় গেছে আপনি নিজেও বুঝতেছেন। তো স্বভাবত কারণে আমরা যখন একটা ক্লায়েন্টে পিচ করতে যেতাম বা ক্লায়েন্টের সাথে কাজ নিয়ে কথা বলতে যেতাম, তো প্রায়োরিটিটা অলওয়েজ ওনাদেরকে দেওয়া হতো বলতে এইভাবে দেওয়া হতো। আমাদের একটা খুব ছোট্ট অভিজ্ঞতা যদি শেয়ার করি, যে আমরা একটা ক্লায়েন্টের কাছে আমরা পিচ করি বলতে আমরা আসলে আমাদের প্রপোজাল নিয়ে প্রেজেন্টেশন দিই আর কি। তো সেখানে একটা ডেডিকেটেড টাইম দেওয়া হয়েছে যে 11টা থেকে 12টা একটা এজেন্সি, 12টা থেকে একটা এজেন্সি, আর 1টা থেকে 2টা আর একটা এজেন্সি। এইবার ধরেন 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের প্রেজেন্টেশনটা আছে, 11টা থেকে 12টা একটা প্রেজেন্টেশন হলো, কিন্তু 1টা থেকে 2টা যাদের প্রেজেন্টেশন আছে, তো তারা আগে চলে আসছে কোনো কারণে, আগে চলে আসার কারণে, এবং সেইখানে বাংলাদেশের একজন মানে অত্যন্ত সম্মানিত এবং স্বনামধন্য ব্যক্তি ওইটা লিড করছেন। তো আমাদেরকে ওই যিনি প্রেজেন্টেশন কন্ডাক্ট করছিলেন উনি বের হয়ে আসলেন রুমে থেকে, এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, ওনারা তো চলে আসছেন, ওনাদের যদিও 1টা থেকে, আপনাদের তো 12টা থেকে, আমার মনে হয় যে আগে একটু ওনাদের প্রেজেন্টেশনটা নিয়ে ওনাদেরকে ছেড়ে দিই, ওনাদেরকে বসায় রাখাটা তো আসলে ভালো দেখা না। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি করেন ওটা। তারপর আমরা বসে আছি, ওনাদের প্রেজেন্টেশন শেষ হলো, শেষ হওয়ার পর ওনারা বের হয়ে গেল। তারপরে আমাদের তারপরে পরের পার্টটা একটু আসলে মানে একটু হয়তো অন্যরকম মনে হবে, তারপর মনে হয় বলা উচিত। তারপরে ওনারা লাঞ্চ করলেন,
লাঞ্চ টাচ করার পরে দেন আমরা ওয়েট করছি আমাদের প্রেজেন্টেশনের জন্য। আমরা প্রেজেন্টেশন দিলাম, প্রেজেন্টেশন দিয়ে বের হয়ে আসলাম। তো একটা মনের ভিতরে একটা কষ্ট কাজ করতেছিল যে মানে এটা হয়তো কোনো কারণে আমাদের ফেস ভ্যালু বা এটা অতটা না, দ্যাটস ওয়াই আমাদের ঠিক সপ্তাহখানিক পরে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা কাজ ছিল আর কি। আচ্ছা, আমি সভাপতির কারণেই শুধু আমাদের দেশীয় প্রতিষ্ঠানটার নাম বলছি না। তো একটা পর্যায়ে সপ্তাহখানিক পরে এটার একটা রেজাল্ট ডিক্লেয়ার হলো এবং রেজাল্টে আমরা উইন করলাম। তো সো ওই ইন্সপিরেশনটা আমাদেরকে আজও অনেক বেশি আসলে মানে 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 তাড়িত করে যে আসলে আমরা এখন পর্যন্ত আরেকটা ব্যাপার আপনাদেরকে না বললেই না, সেটা হচ্ছে যে এখানে মনে হবে যে ওই যে মানে হয়তো যে হাত পা বেঁধে ফেলে দেওয়ার যে বিষয়টা, এটা বোধহয় আসলেই সত্য। কেন বলতেছি সত্য? যে আমরা যে কাজগুলো করি, আমরা যে কাজগুলো আনি, যে কাজগুলো ডেলিভারি দেই, এটা পুরোটা আমরা আমাদের টিম করে, আমাদের মিডিয়াকমের টিম করে। মানে অনেক অর্গানাইজেশনই বলি বা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বলি যে ওনার্সরা তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে এই কাজটা আনার ব্যাপারে, এই কাজটা করার ব্যাপারে। বাট এই জায়গাটাতে আমাদের স্যাররা একটু মানে আমাদেরকে বলে যে না, ইটস ইয়োর জব, তুমি যদি তোমার কোয়ালিটি দিয়ে যদি কাজটাকে আনতে পারো তুমি করবা, আদারওয়াইজ এটা নিয়ে আমার কিছু বলার নেই। ইভেন একটা এক্সাম্পল খালি দিব, আমাদের এমনও অর্গানাইজেশন আছে যে এটা স্কয়ার গ্রুপের সম্পৃক্ততা আছে সেই অর্গানাইজেশনে, সেই বোর্ডেও আমরা হয়তো আমাদের স্যারদের বা আমাদের বোর্ড মেম্বারদের কাউকে কাউকে দেখছি, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা পরে দেখছি যে আমরা কাজ পাইনি। অনেকেরই ধারণা ছিল যে যেহেতু উনি বোর্ডে আছে কাজ আমরাই পাবো, এবং সে ঘটনা কিছুদিন আগেও আছে। আমার মনে হয় সেগুলোই হচ্ছে সফলতার সূত্র আর কি, সততা এবং যেটা হয় যে একাগ্রতা, এই ক্ষেত্রে বোধহয় কাজ করেছে। আমার মনে হয় ওই যে মানে এটা হচ্ছে ওই যে টিম এফোর্ট এবং ডেডিকেশনটা আসলে অনেক বেশি এখানে কাজ করে আর কি। শুরুতে নানাবিধ বিষয় নিয়ে কাজ করি, এই যে ধরেন যে কখনো স্পোর্টস নিয়ে কাজ করি, কখনো আপনার কুকিং শো, মানে দেখা যায় যে মানে সবগুলো সেক্টরেই। আর এখন কিন্তু অ্যাডভার্টাইজিং এজেন্সির সংজ্ঞাটা কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে আজকে, কারণ এখন আমরা এই জিনিসটা ক্লেম করি অলওয়েজ যে আমরা অনেক বড় না বাংলাদেশে, আমরা মোটামুটি ধরেন যে সেকেন্ড লার্জেস্ট অ্যাডভার্টাইজিং এজেন্সি আমরা ক্লেম করি, বাট আমাদের সাথে ডিফারেন্সটা হয়তো প্রথমের সাথে অনেক বড়। আমরা আবার এইটা ক্লেম করি যে মিডিয়াকম আমার মনে হয় যে মানে মানে হোম গ্রাউন্ড যদি 360 ডিগ্রি এজেন্সি বলি, সেটা মিডিয়াকম ওয়ান অফ দেম আর কি। মানে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট আমাদের কিন্তু অর্গানাইজেশনের মধ্যে আছে আর কি। আপনি মিডিয়াকমে জয়েন করার আগেও খুব অল্প সময়ের জন্য 3 থেকে 5 দিনের মতো বোধহয় কোথাও কাজ করেছিলেন, সেটা খুব ছোট্ট একটা অভিজ্ঞতা। কিন্তু স্যার ভাবতে ভালো লাগে যে আপনি ছোট ছোট করে আসলে অনেক অনেক রকম অভিজ্ঞতা নিয়ে আজকের এই পর্যন্ত এসেছেন এবং আজকে অনেককে আসলে সুযোগ করে দিচ্ছেন, তাদের কাজ করবার সুযোগ করে দিচ্ছেন। শুরুতে যদি আমি জানতে চাই যে দুজনই তো আপনারা ছিলেন মিডিয়াকমে? হ্যাঁ, শুরুতে আমরা দুজন। এখন মোট কতজন রয়েছে? এখন প্রায় 140-র কাছাকাছি মিডিয়াকমে আর কি। আচ্ছা, 140 মানে যারা আমাদের রেগুলার এমপ্লয়মেন্টে কাজ করে। আর আমাদের যেটা হয় যে আমাদের রেগুলার পুলের বাইরেও আমাদের আসলে কন্ট্রাকচুয়ালি আসলে রেগুলারই আপনার একটা গ্রুপ অফ পিপল অন অফ এর মধ্যে কাজ করতে হয়, এটা ইভেন্ট বেস কাজ করতে হয় আর কি। আপনার সম্পর্কে যখন আমি বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করছিলাম, কেউ বলেছেন আপনি মার্কেটিং জায়ান্ট, কেউ বলেছেন আপনি যখন একটা জায়গায় টার্গেট করেন আপনি সেটা সফল করে আপনি ওটা থেকে প্রফিট বের করে এনে ছাড়বেনই। তো এই অদম্য ইচ্ছা মানে এটা কিভাবে সম্ভব? এইটা আমি মানে পুরোপুরি হয়তো যারা বলে হয়তো তারা হয়তো এটা ভালো বলতে পারবে, বাট আমি মানে একটা জিনিস চেষ্টা করি সব সময় যে ওই যে যেহেতু আপনার যে কোনো একটা প্রজেক্ট নেওয়ার আগে মানে এটার মানে এটাও আসলে আমি যদি বলি যে ওই মানে অনেকটা স্যারদের কাছ থেকেই আমার পাওয়া আর কি, যে আমি যখন যে কোনো অ্যামাউন্ট অফ ফিগারের কোনো একটা মেইল বা কোনো একটা কিছু স্যারকে পাঠাই, এটা আমি জানি না স্যার শোনার পরে এটা আবার হয়তো কি বলবে এটা নিয়ে, মানে অনেক ইয়ে করছি আর কি। তো আমি একটা মেইল পাঠালাম যে মানে সেটা হোয়াট এভার দ্য ফিগার বা হোয়াট এভার, এবং ওইটা পাঠানোর পরে যে আমি হয়তো নিচে দেখছি যে স্যার আমি এই কাজটা করতে চাই আর কি। তো স্যারের ঠিক ফিরতি একটা রিপ্লাই আসে যে হোয়াট ইজ ROI।
দেন তখন আমাকে একটা মানে প্রজেক্টেড ROI আমাকে ওনাকে দিতে হয় আর কি, ওই মেইলের একটা রিপ্লাই আর কি। দেন তারপরে ওটার একটা আপনার ফাইনাল কনফার্মেশন আসে যে অ্যাপ্রুভড অথবা প্রসিড বা কিছু একটা, মানে স্যার খুব ছোট ছোট ওয়ার্ডে আমাদেরকে এই জিনিসগুলো দেন আর কি। তো সো সেই জায়গা থেকে যখন এই ROI-এর বিষয়টা যখন মাথায় থাকে, যে কাজটাই করি না কেন একটা জিনিস সবসময় মাথায় থাকে যে আমি এটা থেকে কোনো প্রফিট গেইন করতে না পারলেও আমি যাতে কোনো লুজার যাতে এখান থেকে না হই আর কি। এবং ওই কনফিডেন্সটা আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্টের মানে বলতে আমার স্যারের হয়তো ওই জায়গাটাতে একটা গ্রো করেছেন, যে যেহেতু এই জায়গাটাতে আমি মুভ করতেছি অতএব মানে আর এবং আমার আজ পর্যন্ত আমার মনে হয় না যে আমি আসলে একটা বা দুইটা প্রজেক্টে হয়তো নেগেটিভ কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা যে নেগেটিভ কিছু জায়গাতে আসলে যেতে হয়েছে, বাট ওইটা আমার মনে হয় না আর কি। সেটা যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলি, মিডিয়াকমের বাইরে, মাছরাঙার বাইরে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডও রয়েছে, এবং সেখানে রিসেন্ট টাইমসে যতগুলো ছবি হয়েছে, সেটা বিশ্বসুন্দরী হোক কিংবা হাওয়া হোক, সবগুলোর সাথে আপনি একদম প্রধানতম ভূমিকায় অবতীর্ণ ছিলেন, এবং সেটি দেখা গেছে শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও আসলে প্রচুর প্রচুর অর্থ আয় হয়েছে। এটা আর একটা সেক্টর, এটা মানে অনেকটা এটাও একটা খুব একটা ড্রিম একটা মানে এরিয়া হচ্ছে আমি বলবো যে স্যারেরও এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমারও। আমরা যখন এটা নিয়ে ইনভলভ থাকি, আমি যদি আমাদের 2001 সালের দিকে আমাদের একটা অর্গানাইজেশন ছিল যেটার নাম মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড, এবং সেই মাছরাঙা প্রোডাকশনস থেকে আসলে স্যারের একটা সময় চিন্তা ভাবনা ছিল যে প্রচুর প্রোডাকশন হবে, এবং ওই সময় বাংলাদেশের আমার মনে হয় তুমুল জনপ্রিয় কয়েকটা সিরিয়াল যদি আমরা বলি, বন্ধন, গৃহগল্প, হাওয়া ঘর, তারপরে এরকম আরও কি যেন আপনার অনেকগুলো সিরিয়াল তৈরি করা হয় আর কি, যেটা এক সময় না, ইভেন আমি এবার বাইরে গেলাম হঠাৎ করে আপনার এই আপনার বন্ধনের আপনার টাইটেল সং আমাকে একজন শোনালেন, মানে আমার বেশ মানে মনে হলো যে এত বছর পরেও আর কি এই জিনিসটা নিয়ে যে মানুষের মনে আছে। তো সো ওই জায়গা থেকে উনি ওই মাঝে মাঝেই দেখা যেত যে একটা দুইটা, এবং শুরুতে আপনার লাল সাল্লু, তারপরে লালন, শঙ্কনাথ, এই প্রজেক্টগুলো নিয়ে ধীরে ধীরে এক্সপেরিয়েন্স, এবং খুব যে একটা মানে কমার্শিয়ালি ভায়াবল প্রজেক্টের দিকে শুরু থেকে কাজ করা হতো, ওইটা অনেকটা এরকম না। স্যারের একটা ইয়ে ছিল যে আমরা সেই কাজগুলোই করতে চাই যেটাকে অনেকটা একটু রিসার্চ ধর্মী কিছু কাজ থাকবে, বা যেখানে আপনার একটু ডকুমেন্টেশনের ব্যাপার থাকবে। ঠিক তার পরবর্তীতে তো মানে অনেকগুলো কাজই আপনার হয়েছে, মনপুরা হয়েছে, আপনার আয়না করা হয়েছে, বিশ্ব সুন্দরী হয়েছে, পরবর্তীতে অন্তর্যাত্রার সাথেও স্যার ছিলেন আর কি। স্যার আমি যতটুকু জানি যে নোম্যান্স ল্যান্ডের সাথেও বোধহয় একটা সম্পৃক্ততা আছে আর কি। তবে যেটা বলছিলেন শুধু অর্থ আয় নয়, এই প্রজেক্ট থেকে আসলে কোনো না কোনো ভাবে সেটা সম্মান হোক, রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক সম্মান, এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু সেটা এসেছে, প্রত্যেকটা প্রজেক্টই। এবং এই যে খুব বেশি কাজ করা হয়েছে সেটা আমি বলবো না, মানে 11টা না কয়টা যেন সব মিলে এরকম একটা সংখ্যা হবে, কিন্তু কোথাও না কোথাও আপনার প্রত্যেকটা কাজ মানে সামহাও রিকগনাইজ হয়েছে আর কি। সেটা আপনার মানে একটা দুইটা সেক্টরে হলেও মানে সেটা আছে আর কি। এইটা কখনোই এমন হয়নি যে না সেই কাজগুলো করা হয়েছে যে যেটা শুধুমাত্র অ্যাভারেজ বা মানে কোনোভাবে আমরা মানে করে ছেড়ে দিয়েছি আর কি। বাট এটা নিয়েও হয়তো মানে সামনে হয়তো আরো ভালো কিছু যদি করতে পারি আর কি, সেই অপেক্ষায় আমিও আছি আর কি। তবে হওয়ার পর যেটা দেখা গেছে যে আপনি একজন সেলিব্রিটি প্রোডিউসার হিসেবে কিন্তু সবার মাঝে রিকগনাইজড হচ্ছেন, এবং সবাই আপনাকে সেভাবেই চিহ্নিত করছে। দেখেন কন্টেন্ট যদি আপনার ক্লিক করে, কন্টেন্টের পিছনে যে মানুষগুলো থাকবে তারাও অটোমেটিক্যালি আপনার লাইমলাইটে চলে আসবে, এটাই স্বাভাবিক। তো সো এভরিথিং ইজ ডিপেন্ডিং অন কন্টেন্ট ছাড়া। আর নাও এডেজ আমি বলি এই যে আজকে মাছরাঙা টেলিভিশনের আমি প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলছি, আমার আজকের টেলিভিশনের কথাও যদি বলি, আমার যে জায়গাটাতেই বলি, দিনের শেষে কন্টেন্ট। সেই কন্টেন্ট বলতে আমরা শুধু যে আপনার এই নাটক সিনেমা বলবো এটা মনে করার কোনো কারণ নাই। এই যে যেটা নিয়ে আমরা এখন যে কথা বলতেছি, ইটস অলসো এ কন্টেন্ট, স্পোর্টস একটা কন্টেন্ট, নিউজ একটা কন্টেন্ট। সো দিনের শেষে আপনার এখন কন্টেন্টের বাইরে কন্টেন্ট যদি প্রপারলি, কারণ
রিমোটের দুনিয়ায় একটা অসুবিধা যেমন হয়েছে, সুবিধাটাও যেটা হচ্ছে যে আপনি যদি ভালো কন্টেন্ট দেন, সেটা যদি 15 সেকেন্ড দেন, এই 15 সেকেন্ড মানুষ দেখবে। এবং এই 15 সেকেন্ড যদি সে কোনো কারণে টেলিভিশনে মিস করে, তাহলে সে ইউটিউবে যায় হোক বা এটা খুঁজে হলেও সেটা সে দেখবে। কিন্তু আপনি কাউকে বাউন্ড করতে পারবেন না যে আপনার কন্টেন্ট ভালো লাগতেছে না, ঘন্টার পর ঘন্টা দেখবে, এটা মনে করার কোনো রিজন নেই। তবে জীবনটা একটু স্বপ্নের মতো মনে হয় না? একটা সময় যখন সিনেমা হলে আপনি সিনেমা দেখতেন এবং শাহজাদপুরে, সে সময় অনেক স্বপ্ন বুনতেন, বাড়িতে ফিরে হয়তো বাবাকে দেখে কিংবা দারিদ্রতা দেখে হয়তো সেই স্বপ্নগুলো মাটি চাপা দিতেন। তখন তো সিনেমা দেখা বা ইয়ে করা, আমি বলবো যে এটা মানে নিছক তখন হচ্ছে আর কি, মানে নিজের এন্টারটেইনমেন্টের জন্য। বাট পরবর্তী কোনো ভাবনা, কখনো কোনো কাজ। আর একটা যেটা হচ্ছে যে আমি সবসময় আমার ফ্যামিলিকে এই কথাটা বলি যে আমি হচ্ছে এইমলেস একটা মানুষ। আমি অলওয়েজ এই কথাটা বলি। এইমলেস কেন বলি? আমি কিন্তু আগামীকালকে কি করব এই জায়গাটাতে আসলে আমার টার্গেটটা হচ্ছে যে আজকের দিনটাকে সুন্দরভাবে মানে শেষ করা। সেটা কি এখনো স্টিল হ্যাঁ, অনেকেই বলেন যে আমি হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কাজ করি, কিন্তু সেটাও হচ্ছে খুব ছোট করে করে ভেঙে আর কি। মানে আজকের দিনটা, একটা সময় আমি কিছুদিন আগে ওই কথাটা আমি বলেছি ইয়েতে স্কয়ার টয়লেটিসে, আমাদের স্যামসাং সেন্টারে আমাদের বিল্ডিং একটা প্রোগ্রামে স্যারের সামনে, যে একটা সময় এমন মনে হতো যে বিকেলবেলা আমাদের খুব ফুর্তি লাগতো। যে কেন ফুর্তি লাগতো? রিজনটা হচ্ছে যে চাকরির মেয়াদটা আরও একদিন বাড়লো, মানে আগামীকাল সকালে আবার আসবো আর কি। সো ওই জায়গাগুলো থেকে আর কি, এগুলো ছোট ছোট আর কি নিজেদেরকে। কিন্তু আমার মনে হয় যে যখন যতটুকু অর্পিত দায়িত্ব, সেইটা যদি আমরা প্রত্যেকে, আমরা যত কলিগ আছি, সেটা যে সেক্টরে আছি, যদি আমি আমার দায়িত্বটুকু যদি 100% ডেডিকেশন নিয়ে যদি করতে পারি এবং ডেলিভারিটা দিতে পারি, আমার এগেইনস্টে কোম্পানির যে আপনার, আমি বলবো যে রিমুনারেশন বলি বা এভরিথিং যাই বলি, সেইটা যদি আমি রিটার্নটা এনশিওর করতে পারি, অর্গানাইজেশন কখনো বিহাইন্ডে থাকবে না। জি। তো আপনার কি নিজেকে লাকি মনে হয় না? কারণ হয় না যে বস তো অনেক ধরনের বসই হয়, কিন্তু আপনি যেরকম শিল্পমানব পরিবার থেকে এসেছেন, আপনার নিজেরও একটা শিল্পমন রয়েছে, আপনি বস হিসেবেও পেয়েছেন সেরকম একজন মানুষকে, তার সম্পর্কে কি বলবেন? এইটা যদি আপনাকে বলতে হয়, একটা কথা একটা অ্যান্সার দিই আপনাকে, সেই অ্যান্সারটা আমি জানি না, এটা স্যারকেও কখনো বলা হয়নি আর কি, আমি বলতে পারিনি আর কি। সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা কথা মাঝে মাঝে বলি এখন, যে দেখেন আমার এখন মনে হয় আমি যা করতে পারতাম, আমার যা করা উচিত ছিল, আমি বোধহয় তার 35% করতে পারছি। 65%ই আসলে কোনো না কোনো কারণে আমি করতে পারিনি। এইবার ব্যাক টু আমি 2002-এর যে কথাটা দিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম, যে ফাউন্ডার চেয়ারম্যান স্যারের যে প্রজেক্টগুলো ছিল, যে প্রজেক্টগুলো নিয়ে আমরা মুভ করেছিলাম, আমি যদি আপনাকে সেই জায়গাটাতে যদি একটু বলি যে আমার এই প্রজেক্টগুলো করার জন্যে, আমার এই স্বপ্নগুলো সফল করার জন্যে আমাকে বহু মানুষ সবসময় ইনফ্লুয়েন্স করে, এবং আমি একটা উত্তর তাদেরকে দিই, যে হয়তো যাদেরকে দিছি শুধু তারাই জানে, যে এখানে যে ইনভেস্টমেন্ট বা যে বিষয়টা, এটার চাইতে বেশি করার মানুষও মানে আমাকে প্রতি মুহূর্তে আর কি, মানে কি বলে এটাকে, প্রলোভন দেয় বা আমাকে চেষ্টা করে। তো আমি শুধু একটা কথাই বলি যে আপনি হয়তো আমার পিছনে এদের চাইতে অনেক বেশি ইনভেস্ট করতে পারবেন এই প্রজেক্টগুলো করার জন্য বা করার জন্যে, বাট মিসিং এ অঞ্জন চৌধুরী, মানে একটা অঞ্জন চৌধুরীকে, মানে আপনারা আমাকে সব কিছু দিতে পারবেন, কিন্তু একটা অঞ্জন চৌধুরী আমার সাথে থাকবে না, এইটা আসলে আমার মনে হয় না যে আসলে করাটা ঠিক হবে আর কি। নিঃসন্দেহে আমরা স্যার অনেক সৌভাগ্যবান যে আমরা আসলে স্যারকে পাশে পেয়েছি সবসময়। আপনি তো অবশ্যই আপনার যাত্রা শুরু থেকে পেয়েছেন, সবসময় অনুপ্রেরণা পেয়েছেন, এখন আমরাও পাচ্ছি আসলে যতটুকু স্যারকে পাই। সাফল্যের গল্পগুলো এত সুন্দর, কিভাবে কিভাবে সময় চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। আমার খুব ভালো লাগে যে আপনি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন পূরণ হয়েছে, এবং সেই স্বপ্নটা আমাদের মাঝেও আপনি প্রভাবিত করছেন। এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কিন্তু সেখানে আপনাকে গেস্ট লেকচারার হিসেবে এখন আমন্ত্রণ জানানো হয়। তো এই বিষয়গুলো কি স্বপ্নের মতো মনে হয় না? অবশ্যই স্বপ্নের মতো মনে হয়, যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে যখন এরকম একটা অফার পাওয়া যায়, বা এটা নিয়ে যখন একটা দুটা নিয়ে কাজ করা, ইভেন আমি
ঢাকাতে যেখানে এমবিএ করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সেখানে একটা ওরিয়েন্টেশন, আমরাও পড়েছি। এখানে একটা এই আপনার গত বছরই সম্ভবত মানে ওরিয়েন্টেশন প্রোগ্রামে জি। মানে ওরা আমাকে ওদের ওরিয়েন্টেশন স্পিচের জন্য আসলে কল করেছিলেন আর কি। তো সো সেই জায়গাটা থেকেও আমি আসলে মানে অনেক কি বলবো মানে অনেক ভালো লাগে যে এই জিনিসগুলোকে। এই অ্যাচিভমেন্টগুলো স্যার আসলে অন্যরকম। হ্যাঁ, ডেফিনেটলি। এবং আপনাকে যখন কেউ সম্মান করে সেটা কিন্তু আমাদের কালেকটিভ ওয়েতে আমাদেরও সম্মান করা হয় বা আমাদের খুব ভালো লাগে, গর্ব হয়। না, ওইটা যেটা মনে হয় যে যদি মানে মানে আমি যদি ন্যূনতম কন্ট্রিবিউশনটা যদি কোথাও একটু করতে পারি, সেটা আমি দিনের শেষে আমি অলওয়েজ আমি আমার মানে কলিগ, ফ্যামিলি, আমি আসলে সবার সাথেই এটাকে আমি মনে করি যে আমিও জয় তৈরি হতাম না মানে উইদাউট ইয়োর সাপোর্ট ইউ পিপল। মানে অ্যাকচুয়ালি আমি তো আসলে সব কাজ করি না, আমি তো ধরেন আপনার খুব অল্প কিছু জায়গাতে হয়তো বা ইনভলভমেন্ট আমার থাকে। আমাদের অনেকগুলো মানে মিডিয়াকম বলি, মাছরাঙা টেলিভিশন বলি, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার বলি, সান কমিউনিকেশন বলি, অনেক ভালো কাজ আছে, বাট সব কাজ কি আর আমি করছি? বাট আমাকে যখন বলতেছে যে আপনাদের এই প্রতিষ্ঠানটা বা আপনার এই প্রতিষ্ঠানটা বা এইটার জন্য আপনি একটু এই জিনিসটা এখন, দেন আই ফিল প্রাউড। সো এটা আসলে ডিপেন্ডিং অন হচ্ছে যে মানে আমার কলিগদের আসলে স্বতঃস্ফূর্ত মানে ইয়েটা। ওই যে একই কথা আমি বলি যে ভাই তুমি যদি একটু আগাও আমি অবশ্যই আগাবো, না আগানোর কোনো কারণ নেই আর কি। তবে যাদের কথা বললেন, পরিবার হোক কিংবা আপনার কাজের ক্ষেত্র হোক, তাদের ছোট ছোট মুহূর্তের কারণে কিন্তু আজকের একজন অজয় কুমার কুণ্ডু। সেই মুহূর্তগুলো আমরা একটু দর্শকদের দেখিয়ে আসি, তারপর আবার গল্পে ফেরবা। দর্শক, ছিলেন আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় অজয় কুমার কুণ্ডুর কাজের কিংবা পরিবারের কিছু চিত্র দেখে আমরা আবারও অনুপ্রাণিত হই। চমৎকার, চমৎকার স্যার। খুব 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 ভালো লাগলো, বিশেষ করে আপনার পরিবারকে যখন দেখি। এবং কিছুদিন আগে আপনার জীবন সঙ্গিনী শ্রদ্ধা রীতা সরকার, তার জন্মদিন ছিল এবং তাকে আপনি লিখেছিলেন যে রোবোটিক ভালোবাসা শুভেচ্ছা, কারণ আপনার যান্ত্রিক জীবনে আপনি তাকে হয়তো খুব বেশি সময় দিতে পারেন না। কিন্তু আমি তার সাথে যখন এই অনুষ্ঠানের সূত্র ধরে একটু চুপিসারে কথা বলেছি, তিনি শুধু ছোট ছোট কিছু বাক্যে আমাকে বলেছেন যে আপনি হচ্ছেন নির্ভেজাল একজন মানুষ, পরোপকারী একজন মানুষ এবং আপনার কোনো তুলনা নেই। কি বলবেন? যেটা বলা সেটা তো সেই বলছে, এই ব্যাপারে আসলে আমার কিছু তার সম্পর্কে তার আপনি কি সম্পর্কে বলবেন? আপনি শি ওয়াজ স্যাক্রিফাইসিং লট। কেন বলি মানে এইটা বোধ হয় আপনারা দুজনই আছেন, মানে যে কোনো পুরুষ মানুষের মানে সাফল্যের পিছনে কোনো না কোনো নারীর অবদান সবচেয়ে বেশি। অবশ্যই সেটা কখনো মা, কখনো স্ত্রী, কখনো বোন। তো সো এই জায়গাটাতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 2002 সালে আমাদের বিয়ে হয় আর কি। দেন তারপরে ও কিন্তু জব করে। আচ্ছা, জব করে বলতে স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, যেটা এখন স্কয়ার ফুড অ্যান্ড প্রোডাক্টস লিমিটেড, এখানে এইচআরে কাজ করে আর কি। 3.5 বছর কাজ করার পরে আমার প্রথম সন্তানের জন্ম হয়। জন্ম হওয়ার পরে তারপরে যেটা মনে হয় যে আসলে বোধ হয় ও যদি জবটা কন্টিনিউ করতে চায় তাহলে বোধ হয় আসলে দুজনের জন্যই মানে একটা ক্রাইসিসের মধ্যে আমাদেরকে যেতে হবে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি কর্মজীবী মানে আমরাও একসাথে কাজ করি। আমার অনেক কলিগ আছেন যারা, আমরা ফিমেল কলিগ আছেন যারা ফ্যামিলিও সামাল দিচ্ছে, আবার কাজও কাজও করছেন করছে আর একসাথে। কি। অ্যান্ড শি ইজ দ্য ডাবল মাস্টার্স। ও একাধারে আপনার এবং ওর ক্যারিয়ারের সমস্ত মানে ট্র্যাক রেকর্ড যদি বলেন,
ওই যে আমি ব্যাক বেঞ্চার ছিলাম, বাট ও কিন্তু ব্যাক বেঞ্চার ছিল না। মানে ও অলওয়েজ আপনার ওর রেজাল্ট মানে 1 থেকে 3-এর মধ্যে মানে একদম অল থ্রু ছিল আর কি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ও আপনার ফিজিক্সে আপনার অনার্স মাস্টার্স করে। পরবর্তীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যেহেতু আপনার স্কয়ার ফুড অ্যান্ড টয়লেটিসে কনজিউমার প্রোডাক্টসে আপনার এইচআরে কাজ করছেন, এইচআরের উপরে সে তখন আপনার এমবিএ করেন আর কি, মেজর ইন এইচআর নিয়ে এমবিএ করেন। তো সো এত বড় একটা মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকার পরেও এবং এরকম একটা জব প্ল্যাটফর্ম থাকার পরেও একটা সময় আমি খুব মানে অনেকটা মানে আমি মানে এটা আজকে কেন জানি মনে হয় যে আমি বোধহয় বাধ্য করছিলাম আর কি, যে এটা আমার মনে হয় যে না করলেই বোধহয় ভালো হয় আর কি। দেন একটা পর্যায়ে ও কিন্তু জবটা ছেড়ে দেয়। তো এই যে স্যাক্রিফাইসটা, এবং এটা জাস্ট আমি একটা এক্সাম্পল তার জন্য বললাম আর কি, এই স্যাক্রিফাইসটা যদি ধরেন সে না করতো তাহলে হয়তো মানে আমার ফ্যামিলিতে যে এখন আমার 3টে সন্তান যেভাবে বড় হচ্ছে সেটা হয়তো একটু অন্যভাবে তখন মানে হতে পারতো আর কি। আসলে জীবনে তো কিছু প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু মিলেই তো একটা জীবন, কিন্তু হ্যাঁ, দিন কিন্তু শেষে এটার জন্য না মানে এখন কখনো না কখনো আমার নিজের কাছে একটু অপরাধী মনে হয় আর কি। কিন্তু আমার মনে হয় স্যার আপনি অনুধাবন করেছেন এবং এই স্যাক্রিফাইসটাকে সবসময় সম্মান করছেন, এটাই অনেক বড়। এবং তিনি একজন গর্বিত মা, তাকে দেখে আমরা বুঝতে পারি সেটা। এবং আপনার বড় সন্তানের বয়স এখন প্রায় 20 হতে চললো, এবং সে শুধু পড়াশোনায় নয়, সে গানেও খুব ভালো। আপনার মেয়ে, একমাত্র মেয়ে, রূপকথা, সে নাচে ভালো। সবাই কিন্তু তাদের মতো করে সুন্দরভাবে এগোচ্ছে। তো সন্তানদের কাছে আপনার কি প্রত্যাশা? জাস্ট ভালো মানুষ হোক, আর কিছু কোনো প্রত্যাশা নেই আমার। এবং তারা অবশ্যই ভালো আছে, কারণ বাবা দিবসে আমি দেখেছি তারা খুব সুন্দর করে কার্ড করে লিখেছে যে ইউ আর আওয়ার সুপার হিরো। কেমন লাগে আসলে স্যার এই যে সন্তানদের এই ভালোবাসা যখন দেখতে পান? অনেক বেশি ইমোশনাল হই এই সময়গুলো। অবশ্যই একটু আবেগী মুহূর্তেই আপনাকে আবার একটু প্রবেশ করাবো, কারণ দিন শেষে আবেগ ছাড়া তো মানুষের জীবন পূর্ণ না। সেই আবেগের সাথে বাবা মা সবসময় জড়িয়ে থাকে। এবং খুব সম্ভবত 19শে এপ্রিল 2013 আপনি আপনার বাবাকে হারিয়েছিলেন, এবং প্রতিদিন আপনি বাবাকে খোঁজেন, আপনি প্রায় লিখেন। তো বাবার কোন কথাটি আপনি সবসময় পালন করেন, কিংবা কোন মুহূর্তে বাবাকে সবচেয়ে বেশি মিস করেন? বাবাকে সবচেয়ে বেশি এখন মিস করি সেটা হচ্ছে যে ওই যে মানে ছোটবেলারও একটা অভ্যাস ছিল না, যে এক ভাই হয়তো মানে আমার সাথে মানে মারামারি করছে বা ইয়ে করছে, দৌড় পাড়ে যায় বাবার কাছে। যেমন এখন যেটা হয়, আজকে সকালে যেমন আসার আগে আমি দেখেছি যে আমার ছোট ছেলে আর তার দিদিকে মানে আমার মেয়েকে মারতেছে। তো মেয়েটা দৌড় পারে আমার কাছেই আসতেছে, বাবা দেখো ভাই মারতেছে। সো এখন একটু এটি আমার কাছে একটু অন্যভাবে মনে হয় যে যে আমার একটা ভাই কোনো কারণে বা আমার একটা ফ্যামিলির কেউ প্রপারলি হয়তো এটা না করে ওইটা করলে মনে হয় যে এই কথাটা বাবা থাকলে বাবাকে বলতে পারতাম আর কি। আর যদি মায়ের কথা, এইটা কেন করতেছে, যে এইটা কেন হচ্ছে আর কি। মার কথা যদি বলি একই রকম। এটা আসলে মানে বলে কাউকে বোঝানোর মতো না, তবে প্রত্যেকের জন্যই এটা একটা মানে অনেক বেশি, এবং মানে বারবারই খালি মনে হয় যে নিজের যখন অনেক ডেভেলপ হচ্ছে মানে তারপরে এই মানুষগুলো কেন থাকে না? তারা যদি দেখে যেতে পারতো। দেখে যেতে পারবে কেন? কেন তারা এটা এনজয় করতে পারবে না? আজকে যে কথাগুলো আমি বলতেছি বা ইয়ে করতেছি, তারা কেন এটা বলতে পারবে না? চমৎকার করে বলেছেন। 16 জানুয়ারি 2021 আপনি হারিয়ে ফেলেছিলেন মাকে, তবে মা কিন্তু আছেন। আপনার বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি, এবং আপনি মা বাবাকে সবসময় এখনো স্মরণ করেন, সাথে রাখেন, সেটা আমি বুঝতে পারি। আপনার যে কোনো কাজে বা আপনার যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনি সবসময়, আমি অনুভব করি যে মা বাবা আপনার সাথে থাকেন। আমিও ফিল করি, কেননা ওনারা আছেন বলেই হয়তো, বা ওনাদের আশীর্বাদ মানে মাথার উপরে আছেন বলেই হয়তো এখনো মানে প্রতি মুহূর্তে। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন না, যেমন মানে হয়তো ধর্ম নিয়ে মানুষ অনেক কিছু করে, আমার কাছে মানে আমি আবার খুব ধর্মীয়ভাবে যে কোনো একটা গোড়া একটা মানুষ, এই বিষয়টা আমার মধ্যে নাই আর কি। মানে আমি খুব বেশি মানে পূজা পার্বণ নিয়েও যেমন খুব বেশি এক্সাইটেড না, নিজে রেগুলার যে কোনো কিছু করি সেটাও যেমন কোনো কিছু না। বাট আমি যখন কোনো নতুন স্টেপ নেই তখন আমি আমার বাবা মাকেই স্মরণ করি। মানুষ হয় না, মানুষ
কেউ ধর্ম অনুযায়ী, কেউ হয়তো যার যার ইয়েকে স্মরণ করতেছে, ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলি। আসলে মা বাবাই তো সৃষ্টিকর্তা। আমি আমার মানে এইটা হয়তো আমি এমনও হয় অনেক সময় মানে অনেকেই অনেক দেবদেবীর নাম বা অনেকে হয়তো প্রণাম টনাম করে হয়তো এটা ইয়ে করে। আমি যখন খুব কঠিন কোনো জিনিস সিগনেচার করতেছি বা কোনো ইয়ে করতেছি, আমি হয়তো তাদেরকে একবার রিকল করতেছি। মানে আছে না ধর্মীয়ভাবে আপনি এক করার সময় হয়তো একটা ওয়ার্ড ইউজ করতেছেন, আমি সেরকম একটা ওয়ার্ড, বাবা মাই আসলে বড় শক্তি, সেই ওয়ার্ডটাই ইউজ করতেছি, তবে সেটা আসলে হয়তো বেশিরভাগ সময় হয়তো ওনাদের এটাই আসে আর কি। এবার আমি বুঝতে পেরেছি যে আপনার সফলতার পেছনের আসলে সূত্রগুলো কি কি, এবং সেখানে যেমন সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে এবং সবচেয়ে বড় কথা বাবা মার আশীর্বাদ রয়েছে এবং আপনার পরিবার আপনার সাথে আছে। তো আপনাকে আর ঠেকায় কে, এবং আপনি আমাদের সাথে আছেন, সেটি আমাদের অনেক সৌভাগ্য, এবং আজকে বিশেষ দিনে আপনি সময় দিয়েছেন, সেজন্য আমরা অনেক খুশি। কি বলো লাবণ্য? একদমই তাই, আমাদের ভালো লাগা আসলে দ্বিগুণ হয়ে গেছে। খুব চমৎকার একটি সময় কাটিয়েছি স্যার, এবং ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমারে যে আমি এরকম একটা জায়গা থেকে মানে মোট কথা আপনারা মুক্তি দিচ্ছেন এই মুহূর্তে। মোটেও মুক্তি না, আপনার কথাগুলো আমরা সব সময় স্মরণে রাখবো। আপনি থাকবেন আমাদের মাঝে অনন্তকাল। অবশ্যই আমরা একসাথেই কাজ করতে চাই। অবশ্যই। নিশ্চয়ই স্যার। ভালো থাকবেন।